এ কি? আপনি কে? টিনা কোথায়? আপনি এখানে কনের সাজে বসে আছেন কেন? শান্ত হও আকাশ। অত চেঁচাচ্ছ কেন? নতুন বউকে দেখি কি লোকে এভাবে ভয় পায়? আমি তোমার বউ, তোমার অর্ধাঙ্গিনী। আপনি আমার বউ মানে? আমার বিয়ে তো টিনার সাথে হওয়ার কথা। আপনি কে? আমি তো আপনাকে চিনিই না। আপনি কি পাগল? কী সব বলছেন? বের হন আমার ঘর থেকে এখনই। বের হব? এই বাসরাত ছেড়ে আমি কেন যাব? আর চেনার কথা বলছো? চিনে নিবে, আমি নীলা চৌধুরী। যা চাই তা কেড়ে নিতে জানি। আর আজ থেকে তোমাকে আমার করে নিয়েছি। নীলা হঠাৎ আকাশের খুব কাছে চলে এলো। তার পারফিউমের কড়া ঘ্রাণ আকাশের নাকে ঝাপটা মারল। নীলা আকাশের কলার ধরে নিজের দিকে টেনে আনলো। আকাশের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। কি হলো? আদরের বদলে ঝাড়ি দিচ্ছ যে? তোমার বউ সাজতে আমার কত কষ্ট হয়েছে জানো? আসলে আমি টিনাকে সরিয়ে নিজে জায়গা করে নিয়েছি। এখন তো তোমার উচিত আমাকে আদর করা। ছাড়ুন আমাকে। কি যাতা বলছেন? আপনি কি ডাইনি? ধস্তাধস্তি করবেন না বলছি। আমি চিৎকার করব কিন্তু। আপনি আমার সাথে চিট করেছেন। করো চিৎকার, দেখি কে আসে। এই বাসর ঘরে আমি আর তুমি। আর শোনো আকাশ, নীলা যখন কারোর উপর জেদ ধরে তখন থারার পালানোর পথ থাকে না। তুমি আমার শিকার আর আমি তোমার শিকারী। বাঁচাও বাবা মা, এই ঘরে একটা পাগল ঢুকেছে। বাঁচাও আমাকে। রাতটা ছিল উৎসবের, কিন্তু ভাগ্যের চাকাগুলো এমন এক মোড়ে যা কেউ কল্পনাও করেনি। চারিদিকে আলোকসজ্জার শানের সুর আর মেহমানদের ভিড়। সবাই জানতো আজ আকাশের সাথে টিনার বিয়ে, কিন্তু পর্দার আড়ালে নীল নকশায় এঁকেছিল নীলা চৌধুরী। যে মেয়ে জেদ করলে পাহাড় টলাতে পারে, সে আজ এক সাধারণ মধ্যবিত্ত ছেলের বাসর ঘরে কনের সাজে পৌঁছেছিল। আকাশের বন্ধু রাতুল সব জানতো। সেই পেছনে দরজা দিয়ে নীলাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর টিনাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে সরিয়ে রেখেছে। এই একটু আগেই বাসর ঘরটা রজনীগন্ধার গন্ধে মোমো করছিল। আকাশের বুক ধকধকানি নিয়ে ঘরে ঢুকলো। সে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। অনেক স্বপ্ন ছিল আজ টিনাকে বিয়ে করেছে। সে জানতো না ঘোমটার নিচে টিনা নেই, আছে এক অগ্নিকন্যা। আকাশ ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। বুকটা দুরু দুরু করে কাঁপছিল। সে বিছানায় বসে কোণের ঘোমটাটা আলতো করে সরাতে তার আত্মা কেঁপে উঠল। নীলাকে দেখে চিৎকার করে পিছিয়ে গেল। বাসর ঘরে বইয়ের জায়গায় সম্পূর্ণ অচেনা মেয়ে দেখে তার ভিমরি খাবার জোগাড়। এদিকে নীলা আবোল তাবোল বকছে। আকাশকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার উপর ঝুঁকে পড়ে রোমাঞ্চ করার চেষ্টা করছে। আকাশ নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাঁচাও। আকাশের চিৎকারে বাড়ির সবাই দৌড়ে এলো। দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো আকাশের বাবা মা আর জ্ঞান ফেরা টিনা। টিনা কখনো টলছে, তার মাথায় ওনা নেই, চোখে মুখে রাজ্যের বিস্ময় আর রাগ। জ্ঞান ফিরতে সে আকাশের বাড়ি চলে আসে। আকাশ, এই মেয়েটা এখানে কেন? তুমি চেনো ওকে? ও আমাকে অজ্ঞান করে বাথরুমে আটকে রেখেছিল। আকাশ, ও আমাদের বিয়েটা নষ্ট করে দিয়েছে। এসব কি হচ্ছে? কে ও? চুপ করে থেকো না, আনসার মি। এ কি কাণ্ড! টিনা বাইরে, তবে ভিতরে বসে যে তুমি বসেছিলে, এসব কি? মা, কে তুমি? আমাদের মান সম্মান তো সব ধুলোয় মিশিয়ে দিলে। নীলা বিছানা থেকে নেমে খুব আয়েশ করে শাড়ির কুচি ঠিক করলো। মান সম্মান? হুম, আপনাদের মতো মধ্যবিত্তদের এই এক সমস্যা। সম্মান ছাড়া আর কিছুই নেই। আমি নীলা চৌধুরী, আপনাদের পুত্রবধূ। আর টিনা, ও তো একটা প্লে গার্ল। ও আকাশের যোগ্যই না। এই শহরের সবচেয়ে বড় ধনী রিফাত চৌধুরী মেয়ে নীলা চৌধুরী, তা সবাই জানে, যদিও কেউ তাকে চেনে না। তবে আকাশের বাবা সেই নীলা ভেবে তার স্ত্রীর সাথে ফিসফিস করে। ওগো শুনছ? নীলা চৌধুরী শহরের সবচেয়ে বড় শিল্পপতি চৌধুরী সাহেবের মেয়ে না? ওর একটা ইসরাতে তো কত লোকের ভাগ্য বদলে যায়। ও যদি আমাদের ছেলের বউ হয় তবে তো আমাদের আর অভাব থাকবে না। মা, তুমি কি রিফাত চৌধুরীর মেয়ে, সে নীলা চৌধুরী? জি। ও মা, এ কি কথা! তোমার মতো বড়লোক মেয়ে আমাদের ঘরে! আমার তো মাথা ঘোরাচ্ছে। মা, কি হলো? ঠিক আছো? আকাশের মার খুশিতে পড়ে যাবার দশা হয়। সকলে তখন চেঁচিয়ে ওঠে। তিনি আবার উঠে দাঁড়ান, চোখ বড় বড় করে খুশির চোটে বলেন,
ও মা গো, আমার ঘরে চাঁদ এসেছে গো, চাঁদ। ঠিকই তো বলছো, টিনা তো শুধু সুন্দর ছিল, কিন্তু এই মেয়ে তো সোনার খনি। মা গো, তুমি আমাদের বউ। আন্টি কি বলছো এসব? এই মেয়ে চুপ, চুপ করো। বাবা, তোমরা ওর পরিচয় শুনে গলে যাচ্ছ। ও একটা অপরাধী। ও টিনাকে সরিয়ে জোর করে বিয়ে করেছে। আমি একে মানব না। হ্যাঁ, আমি আকাশকে ভালোবাসি আন্টি। আপনারা কি বলছেন এসব? নীলা টিনার দিকে এগিয়ে গিয়ে বলে। রে আমার সতী সাধ্যী টিনা, তুই নাকি আকাশকে ভালোবাসিস। আকাশকে তুই পছন্দ করিস সেটা তোর শখ হতে পারে, কিন্তু আকাশকে আমি পছন্দ করি, আর সেটা আমার জেদ। চৌধুরী বাড়ির মেয়েরা যা পছন্দ করে তা দখল করে নেয়। এখন জাস্ট গেট আউট ফ্রম হেয়ার। আমার বসর ঘরে তোর মতো থার্ড ক্লাস মেয়ের জায়গা নেই। বেরো। আকাশ, তুমি কিছু বলছো না কেন? ও আমাকে অপমান করছে। নীলা টিনাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলে। অপমান তো কেবল শুরু। এরপর যদি আকাশের আশেপাশে তোকে দেখি, তবে তোর ঠিকানা হবে জেলখানায়। রাতুল, নিয়ে যায় এই আপদটাকে এখান থেকে। রাতুল মাথা নিচু করে টিনাকে সরিয়ে নিয়ে গেল। আকাশ অসহায়ের মতো তাকিয়ে দেখলো তার মা বাবা এখন নীলার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। বাবা, মা, তোমরা ওকে মেনে নিলে? ও তো আমাদের ইচ্ছেতে এই ঘরে আসেনি। ও সব জোর করে করেছে। আমি এই বিয়ে মানি না। সবাই ঘর থেকে জানতো। ডিস্টার্ব করবেন না, আমার বরটা খুব রেগে আছে, ওকে একটু ঠান্ডা করতে হবে। আচ্ছা, আমরা চলে যাই, থাক তোরা। বাবা, মা, এ কি? আমাকে কোন দোচকে ফেলে চলে যাচ্ছ? আহা হা হা। এখন নীলামা এসেছে, তুই জান্নাম না জান্নাতে থাকোস, তোর ব্যাপার। যাক বাবা, আমার বাবা মাও দেখি পোল্টি মেরে নিল। এবার আমার কি হবে? এই মেয়ে বড়লোক, তারপর সিনিয়র অহংকারী লাগছে। নীলা আকাশের কাছে গিয়ে খুব আলতো করে তার গাল ছুঁয়ে দিল। মা বাবাকে হয়তো টাকা বা প্রতিপত্তি দিয়ে কেনা যায় আকাশ, কিন্তু তোমাকে কেনার শখ আমার নেই। আর তুমি স্বীকার করো বা না করো, কবুলটা কিন্তু আমাকেই বলেছো। কেন করলেন এসব? আমাকে কেন? আমি তো আপনার স্ট্যাটাসের কেউ না। আপনি বড়লোক বলে আমাকেও কিনে নিতে চাইলেন। চৌধুরী বাড়ির মেয়েদের স্টাইল ভিন্ন আকাশ। আমার যা ভালো লাগে আমি তাদের করেই ছাড়ি। আর কেন তোমাকে বিয়ে করলাম সেই রিজনটা জানতে হলে তোমাকে একটু সবুর করতে হবে। আপাতত জেনে রাখো, তুমি এখন আমার স্বামী, আর আমি তোমার সেই ডমিনেটিং বউ যে তোমাকে আঙুলের ইশারায় নাচাবে। আমি আপনার ইশারায় নাচব না। আমি কালই ডিভোর্স দেব। ডিভোর্স? নীলা চৌধুরী ডিকশনারিতে ওসব শব্দ নেই। রাত অনেক হয়েছে আকাশ। আকাশের বাবা মা এক প্রকার খুশিতেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ ঘরের কোণায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে এক ভয়ঙ্কর জালে সে জড়িয়ে পড়েছে। নীলা ঘরের দরজাটা লক করে দিয়ে চাবিটা নিজের ব্লাউজের ভিতর ঢুকিয়ে রাখলো। কি আকাশ, ধস্তে ধস্তে কি আবার শুরু করব, নাকি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে? আকাশের জীবনের সবচেয়ে বিভীষিকাময়ী এবং রোমাঞ্চকর বাসরাত শুরু হলো। এক সিনিয়র অহংকারী আর ভয়ঙ্কর সুন্দরী বড়লোক মেয়ের হাতে আজ এক মধ্যবিত্ত জুনিয়র ছেলের ভাগ্যবন্দি। বাসর ঘরের নিস্তব্ধতায় আকাশ যখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, নীলা তখন খাটের কোণায় আয়েশ করে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টিতে এক মরণপণ জেদ আর ঠোঁটে এক বাঁকা হাসি। তার মনে পড়ে যাচ্ছে কয়েক মাস আগে সেই অভিশপ্ত রাতটার কথা। নীলার ছোট ভাই নাইম ছিল অত্যন্ত নরম মনের এক ছেলে। সে ভালোবেসেছিল এই বিষাক্ত টিনাকে। টিনা ছিল এক নম্বরের প্লেগাল, যে ছেলেদের আবেগকে খেলনা মনে করত। সে নাইমের সাথে প্রেমের নাটক করে তার সর্বস্ব লুটে নিয়ে তাকে আস্ত করে ফেলে দিয়েছিল। ধোঁকা সহ্য করতে না পেরে নাইম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মরার আগে নাইম একটা চিরকুটে লিখে গিয়েছিল, আপু, টিনা আমার মন নিয়ে খেলছে। ও কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না। ভাই নিথর দেহের সামনে দাঁড়িয়ে সেদিন নীলা চিৎকার করে কাঁদেনি, বরং পাথর হয়ে গিয়েছিল। সে সেদিনই শপথ নিয়েছিল টিনাকে সে এমন শাস্তি দেবে যা সে কোনোদিন কল্পনা করতে পারেনি। নীলা জানতে পারে টিনা এবার আকাশ নামের এক নিরীহ মধ্যবিত্ত ছেলেকে ফাঁদে ফেলেছে আর বিয়ে পর্যন্ত গড়িয়েছে।
নীলা ঠিক করে টিনা যার ঘরণী হতে চায় সেই ঘরটাকে সে কেড়ে নেবে। আকাশের বন্ধু রাতুলকে সে হাত করে ফেলে সব সত্য জানিয়ে। বিয়ের রাতে যখন টিনা কোণে সেজে মেকআপ রুমে ছিল, নীলা আর রাতুল সেখানে ঢোকে। নীলা ক্লোরোফর্ম দিয়ে টিনাকে অজ্ঞান করে আলমারিতে পুরে রাখে আর নিজে লাল বেনারসি পরে ঘোমটা টেনে বিয়ের পিঁড়িতে বসে পড়ে। কাজে যখন কবুল বলছিল, নীলার মনে হচ্ছিল সে প্রতিটা শব্দে নাইমের অপমানের শোধ নিচ্ছে। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে ফিরে এলো নীলা। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। সে ব্যাগ থেকে ফোনটা বের করে তার পার্সোনাল সেক্রেটারিকে কল দিল। হ্যালো, শোনো, বাবা মাকে বলে দিও আমার মিশন শুরু হয়ে গেছে আর আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। চিন্তা করতে না করো, নীলা চৌধুরী যা শুরু করে তা শেষ করেই ছাড়ে। টিনাকে ছাড়বো না। ফোনটা রেখে নীলা আকাশের দিকে তাকালো। আকাশ তো ভয় আর বিস্ময়ে ঘামছে। মিশন? কিসের মিশন? আপনি কি কোনো টেরোরিস্ট? আপনি কি আমাকে মেরে ফেলবেন? আর আপনার বাবা মাও কি এই পাগলামিতে আপনার সাথে আছে? কি করতে চাইছেন আপনি? আরে পাগল বর আমার, অত ভয় পাচ্ছ কেন? মিশনটা হলো আমার সাথে সংসার করার মিশন, তোমাকে ভালোবাসার মিশন। তুমি কি জানো না, সুন্দরী মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তারা একটু একটু মিশন চালায়। কিসের প্রেম, কিসের সংসার? আপনি তো আমাকে চেনেনই না। যা বুঝলাম আপনি তো টিনার শত্রু। আমাদের কোর শত্রুতা আছে। আমাকে কেন মাঝখানে আনলেন? নীলা খিলখিল করে হেসে ওঠে। আকাশের দিকে এগিয়ে এলো। আকাশ পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেল। নীলা আকাশের দুগালে হাত দিয়ে দেওয়ালে আটকে ফেলে ফিসফিস করে। কে বলল চিনি না? তোমাকে আমি অনেক দিন ধরে নজরে রাখছি আকাশ। টিনার মতো ডাইনির হাতে তোমাকে পড়তে দিতে পারি না তো। আমি তোমাকে উদ্ধার করেছি। এখন চলো, রাত অনেক হয়েছে, একটু ঘুমাই। না, একদম কাছে আসবেন না। আমি সোফায় শোবো, আপনি বিছানায় থাকুন। আমি আপনার সাথে এক বিছানায় শোবো না। ও, আমার বরের বুঝি লজ্জা লাগছে? আচ্ছা বাবা, চলো মাঝখানে একটা বার্লিন ওয়াল তুলে দেই। নীলা বিছানার মাঝখানে 4-5টা বালিশের একটা উঁচু দেওয়াল তৈরি করলো। আকাশ কাচুমচু হয়ে এক পাশে শুলো, তবে নীলা অন্য পাশে। মাঝখানে বালিশের বিশাল পাহাড়। আকাশ খুব সাবধানে শুয়েছে যাতে নীলার গায়ের ওপর কোনোভাবেই ছোঁয়া না লাগে, কিন্তু নীলা তো দমবার পাত্র নয়। আকাশ চোখ বন্ধ করে বিড়বিড় করছে। হে ভগবান, আজ রাতটা বাঁচাও। কাল সকালে এই ডাইনির হাত থেকে পালিয়ে ডিভোর্স দেব। আকাশ, ডিভোর্সের কথা ভাবলে কিন্তু এই বালিশের ওয়াল সরিয়ে তোমাকে একেবারে জড়িয়ে ধরবো। একদম চুপচাপ ঘুমাও। বাবারে, এটাও শুনে নিলেন? ঠিক আছে, ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আকাশ গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের ঘরে সে হাত পা ছড়াতে গিয়ে মাঝখানে সেই বালিশের দেওয়াল লাথি দিয়ে ফেলে দিল। অঘটন ঘটল তখনই। ঘুমের ঘরে আকাশ নীলাকে জড়িয়ে ধরল আর নীলাও সুযোগ বুঝে আকাশের বুকে মাথা রেখে দিল। মাঝরাতে আকাশের ঘুম ভাঙল একটা অদ্ভুত উষ্ণতায়। সে দেখল সে নীলাকে জড়িয়ে ধরে আছে আর নীলা তার গায়ের ওপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছে। আকাশের হার্টবিট এক লাফে 200-তে পৌঁছে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নীলা চোখ মেলল। নীলা আধ ঘুমে হাসি মুখে বলল, কি হলো আকাশ, নিজেই তো দেওয়াল ভাঙলে, এখন আবার পালাচ্ছ কেন? আদরের মিশন কি এখনই শুরু করতে চাও? আমি কিছু করিনি। আপনি নিশ্চয়ই বালিশ সরিয়ে দিয়েছেন। ছি ছি, আমি এখনই বের হয়ে যাব। আকাশ বিছানা থেকে প্রায় পড়ে যাচ্ছিল। নীলা তাৎক্ষণিকভাবে আকাশের হাত ধরে হ্যাঁচকা টানে আবার বিছানায় দিয়ে তার উপর উঠে বসলো। বের হবে মানে? নীলা চৌধুরীর বিছানায় একবার যে ঢোকে সে অনুমতি ছাড়া বের হতে পারে না। তুমি আমার বিবাহিত স্বামী আকাশ, এখন ভদ্র ছেলের মতো ঘুমাও, না হলে আমি কিন্তু অন্য কিছু শুরু করে দিব। আপনি আসলেই একটা আস্ত লেডি গ্যাংস্টার। আমি কোনো মতে সকালের অপেক্ষা করছি। আকাশ অসহায় হয়ে নিজের গায়ের উপর কম্বল টেনে নেয়। নীলা মুচকি হাসলো। সে জানে আকাশকে বাগে আনতে সময় লাগবে, কিন্তু সে তো নীলা চৌধুরী। সে আকাশকে শুধু স্বামীর মর্যাদা নয়, তাকে নাইমের মৃত্যুর প্রতিশোধের হাতিয়ার হিসাবেও ব্যবহার করবে। পরদিন সকালে যখন সূর্যের আলো ঘরে ঢুকলো, আকাশ দেখলো নীলা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার সেই সিনিয়র আর অহংকারী ভঙ্গিটা এখন আরো উজ্জ্বল। আকাশে শুরু হলো এক দৃষ্টিবন্দি জীবন, যেখানে জেলখানাটা হলো তার নিজেরই বাড়ি আর জেলার হলো তার সুন্দরী অহংকারী বউ।
আকাশ বাথরুম থেকে বেরিয়ে দেখলো নীলা তখনও বিছানায় আয়েশ করে শুয়ে আছে। সে এক হাত নিজের মাথার নিচে দিয়ে আকাশের ভীত মুখটা দেখছে। আকাশ নিজের তালি দেওয়া গামছা দিয়ে মুখ মুছছিল। আপনি এখনও এই বাড়িতে কেন? বিয়ে তো হয়ে গেছে, আপনার জেদও মিটে গেছে। এবার প্লিজ আমার বাড়ি থেকে যান। টিনাকে তো আপনি অলরেডি শেষ করে দিয়েছেন, এখন আমার জীবনটা নিয়ে কেন ছিনিমিনি খেলছেন? নীলা বিছানা থেকে লাফিয়ে নেমে আকাশের সামনে এসে দাঁড়ালো। তোমার বাড়ি? আকাশ, একবার আমার দিকে তাকিয়েছো? এই যে তোমার নামে নাকফুল পড়েছি, চুড়ি হাতে দিচ্ছি, এইসব তো ফেক না। আমি এখন তোমার লিগেল বউ, আর বউরা তো স্বামীর বাড়িতেই থাকে, তাই না? নাকি তুমি চাও আমি তোমাকে তোমার এই ছোট্ট ঘর থেকে তুলে নিয়ে আমার রাজপ্রাসাদে বন্দি করি? খবরদার আমার উপর হুকুম চালাবেন না। আপনি অনেক বড়লোক হতে পারেন, কিন্তু এই 4 দেয়ালের ভেতর আমি আপনার বস। যান, ড্রয়িং রুমে আমার বাবা মা বসে আছেন, তাদের সামনে গিয়ে নাটক বন্ধ করুন। নীলা আকাশের গালটা টিপে দিয়ে বলে, ও, আমার বরের খুব সাহস দেখছি। বস হতে চাও? আচ্ছা, দেখা যাবে। তবে এখন চলো শাশুড়ি মায়ের হাতে নাস্তা খেয়ে আসি, আমার খুব খিদে পেয়েছে। নীলা খুব দাপটের সাথে ড্রয়িং রুমে গিয়ে ঢুকলো। আকাশের বাবা মা সোফায় জড়সড় হয়ে বসে আছেন। তাদের সামনে টেবিল ভর্তি বিস্কিট আর চা। নীলাকে দেখে তারা প্রায় দাঁড়িয়ে পড়লেন। মা নীলা, তুমি ঘুম থেকে উঠেছো? আমরা আসলে ভাবছিলাম তোমার জন্য কি নাস্তা বানাবো। আমাদের তো খুব সাধারণ খাবার, তোমার কি অভ্যাস হবে? কেন হবে না মা? আকাশ যা খাবে আমি তাই খাবো। আর তবে হ্যাঁ, আজ থেকে এই বাড়ির সব বাজার আমার সেক্রেটারি করবে। আমি চাই না আপনারা কোনো কষ্ট করুন। বাবা মা ওর কোনো কথা শুনবে না, ও আমাদের টাকা দিয়ে কিনতে চাইছে। নীলা চৌধুরী, আপনি ভাবছেন আপনি আমাদের উদ্ধার করছেন? মোটেও না, আপনি আমাদের শান্তি কেড়ে নিচ্ছেন। নীলা শান্তভাবে সোফায় বসে পা তুলে দিল। শান্তি? শান্তি তো আমি তোমাকে দিচ্ছি আকাশ। টিনার হাত থেকে বাঁচিয়েছি, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? আর শোনো, এখন একটু রোমান্টিক হওয়া দরকার। সবার সামনে তো আমাকে একটু আদর করবে নাকি? নীলা হঠাৎ আকাশের হাত ধরে টান দিয়ে নিজের পাশে সোফায় বসালো। আকাশের বাবা মা অস্বস্তিতে মুখ নিচু করে ফেলেন। আকাশ নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করলো। কি করছেন আপনি? ছাড়ুন, বাবা মা দেখছে তো। আপনার কি কোনো লজ্জা নেই? নীলা আকাশের কানে কাছে ফিসফিস করে, লজ্জা দিয়ে পেট ভরে না বর্মশাই। তুমি যত দূরে যাবে আমি তত কাছে আসব। এটাই নীলা চৌধুরীর স্টাইল। ঠিক তখনই গেটে হট্টগোল শোনা গেল। টিনা ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু রাতুল আর নীলার গার্ডরা তাকে আটকে রেখেছে। টিনা চিৎকার করে কাঁদছে। আকাশ, বের হয়ে এসো। দেখো, এই নীলা আমাকে চড় মেরেছে। ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আকাশ, ও শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করছে। ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করো ওকে। নীলা সোফা থেকে উঠে দাঁড়ালো। রাতুল, ওই আপদটাকে ভেতরে আসতে দাও, দেখি ও কত দূর লাফাতে পারে। টিনা ভেতরে ঢুকে আকাশের পা জড়িয়ে ধরল। আকাশ তাকে তুলতে গেল, কিন্তু নীলার এক কড়া চাহনিতে থেমে গেল। আকাশ, ও তোমাকে ধ্বংস করে দেবে। আমি জানি না ও কেন এসব করছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে ও শুধু আমাকে হারানোর জন্য তোমাকে ইউজ করছে। নীলা টিনার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আকাশের সামনে থেকে সরিয়ে দিল। ইউজ? আকাশকে ইউজ করার যোগ্যতা তোর নেই টিনা। আকাশ আমার জেদ, আর আমার জেদের সামনে কোনো প্লে গার্লের জায়গা নেই। আকাশ এখন আমার লিগ্যাল হাজব্যান্ড। এখন গেট আউট। গার্ডস থেকে একদম এলাকা থেকে বের করে দাও। টিনাকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার পর আকাশ নীলার দিকে ধেয়ে এলো। কি করছেন আপনি? ছাড়ুন, বাবা মা দেখছে তো। আপনার কি কোনো লজ্জা নেই? আপনি এটা ঠিক করেননি। আপনি আসলে আমাকে কেন বিয়ে করেছেন বলুন? আপনি কি আসলেও মানুষ নাকি পাথরের মূর্তি? আকাশ নীলার হাত চেপে ধরল। নীলা আকাশের চোখে চোখ রেখে বলে, আমি যাই হই না কেন আকাশ, আমি এখন তোমার বউ, আর তুমি আমাকে অস্বীকার করতে পারবে না। আমার পরিচয় শুনে তোমার বাবা মা যেমন মেনে নিয়েছিল, তুমিও ঠিক সেইভাবেই আমাকে মেনে নেবে। আমি নীলা চৌধুরী, আমার স্টাইল ভিন্ন। আমি তোমাকে ভালোবেসে নয়, বরং নিজের অধিকারে নিয়েছি। এখন চলো, বাসর রাতে রসমপূর্ণ আদরগুলো তো এখন দিনের আলোতেও করা যেতে পারে, তাই না?
আকাশ ভয়ে আর বিস্ময়ে পিছিয়ে গেল। সে বুঝতে পারছে নীলা চৌধুরী এক ভয়ঙ্করী জাদুকারী, যে তাকে মায়ের জালে নয় বরং দম্ভের শিকলে বেঁধে ফেলেছে। আকাশের নিজের বাড়িতেই শুরু হলো এক রাজকীয় বন্দিশ দশা। নীলা তার সেক্রেটারিকে কল দিয়ে বলল, সব রেডি করো, আকাশকে আজই আমার অফিসে জয়েন করাতে হবে। ওর ইন্টার্নশিপ এখন আমার আন্ডারে হবে। আকাশ তো হতভম্ব। সে এখন ঘরেও নীলার বন্দি, অফিসেও নীলার ইন্টার্ন। আকাশ বাথরুমের দরজা খোলার আগে নীলা তার সামনে এক সেট দামি ব্র্যান্ডের স্যুট আর জুতো রেখে দিল। আকাশের চোখ তো ছানা পড়া। এসব কি? আমি আমার সাধারণ পাঞ্জাবি পরেই অফিসে যাব। আপনার এই দামি স্যুটের দরকার নেই। আকাশ, তুমি ভুলে যাচ্ছ তুমি এখন কার স্বামী। নীলা চৌধুরীর স্বামী যদি ওই সস্তা তালি দেওয়া পাঞ্জাবি পরে অফিসে যায় তবে আমার স্ট্যাটাসের কি হবে? শোনো, আজ থেকে তুমি আর ওই কোম্পানির সাধারণ ইন্টার্ন নও, তুমি এখন সরাসরি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আজ থেকে আমার চেম্বারেই তোমার সিট। কখনো না, আমি নিজের যোগ্যতায় ইন্টার্নশিপ পেয়েছি। আমি আপনার চামচাগিরি করতে পারবো না। নীলা আকাশের টাইটা টেনে ধরে নিজের দিকে টেনে আনলো। চামচাগিরি নয় আকাশ, এটাকে বলে পার্সোনাল সার্ভিস। এখন ভদ্র ছেলের মতো তৈরি হও, না হলে আমি কিন্তু তোমাকে এইভাবেই কোলে করে গাড়িতে নিয়ে যাব। পাড়ার মানুষ আসবে কিন্তু। আকাশ রাগে গজগজ করতে করতে সেই স্যুটটা পরে তৈরি হলো। সে যখন ড্রয়িং রুমে এলো, দেখলো তার মা বাবা নীলার দেওয়া হীরের আংটি আর উপহার দেখে খুশিতে গদগদ। ঠিক তখনই গেটের সামনে আবারও টিনার গলা শোনা গেল। আকাশ, বের হয়ে আসো। ওগো, শুনছো? পাড়ার লোক, এই বড়লোক মেয়েটা আমাদের আকাশকে হাইজ্যাক করেছে। তো একটা অপরাধী। মেয়েটা আবার এসছে? কি বেহায়া ভাই, একে চরম শিক্ষা দিতে হবে। টিনা ভেতরে ঢুকে আকাশের হাত ধরার চেষ্টা করতে নীলা বিদ্যুতের গতিতে মাঝখানে এসে দাঁড়ালো। নীলা এক মুহূর্ত সময় নষ্ট না করে আকাশের কোমরে হাত দিয়ে তাকে নিচের দিকে সজোরে টেনে নিল। নীলা আকাশের একদম ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলল, যা দেখে মনে হচ্ছিল সে আকাশকে আদর করছে। নীলা টিনার দিকে তাকিয়ে জয়ের হাসি দিয়ে বলে, ও, আমাদের প্লে গার্ল আবার ফিরেছে? কেন রে টিনা, আমার বরের হ্যান্ডসাম লুক দেখে কি আবার জিভে জল আসছে? দেখ আমার আকাশ এই স্যুটে কতটা হট লাগছে। নীলা, তুই আকাশের গায়ে ওভাবে হাত দিচ্ছিস কেন? ও আমার আকাশ। নীলা আকাশের গালে একটা চুমু খাওয়ার ভান করে। তোমার আকাশ? ও তো এখন আমার বেডরুমের পার্টনার। আকাশ শোনা, বলো না কাল রাতটা আমাদের কেমন কেটেছে? টিনাকে কি একবারও তোমার মনে পড়েছে? নীলা, কি করছেন এসব? মা বাবা দেখছে তো। টিনা, তুমি যাও এখান থেকে। ও যা বলছে সব মিথ্যে। আকাশ লজ্জায় আর অপমানে লাল হয়ে যায়। নীলা আকাশের শার্টের কলার ঠিক করতে করতে টিনার দিকে তাকিয়ে বলে। নীলা তো ফোনটা বের করে আকাশের সাথে একটা অতি ঘনিষ্ঠ সেলফি তুলল। ছবিতে নীলা আকাশের কানে কামড় দেওয়ার ভঙ্গিতে ছিল, আর আকাশ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়েছিল। নীলা সাথে সাথে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল। ক্যাপশন দিল, স্টার্টিং দ্য মর্নিং উইথ মাই জুনিয়র টোনেট হাজব্যান্ড, ওয়াক অ্যান্ড রোমান্স গো হ্যান্ড ইন হ্যান্ড। টিনা ছবিটা ফোনের নোটিফিকেশনে দেখেই চিৎকার করে উঠল। সে রাগে মেঝেতে ফোন আছাড় মেরে কান্নাকাটি শুরু করলো। নীলা তাকে পাত্তা না দিয়ে আকাশকে প্রায় টেনে নিয়ে নিজের দামি স্পোর্টস কারে তুলল। অফিসে ঢোকার পর আকাশের অবস্থা আরও কাহিল। সব পিয়নরা আকাশকে ঝুঁকে সালাম দিচ্ছে। নীলা তার কেবিনে ঢুকে বড় চেয়ারে বসলো এবং আকাশকে ইশারা করলো তার পায়ের কাছে ছোট্ট টুলটাতে বসতে। আমি এখানে কেন বসবো? আমার টেবিল তো বাইরে অন্য ইন্টার্নদের সাথে। অবশ্য আগে আমি অন্য কোম্পানিতে ছিলাম, আর আপনি এখানে নিয়ে আসলেন শিফট করে। বলত, আগেরটাও আমারই কোম্পানি ছিল, তুমি জানতে না। আর আজ থেকে আমি তোমার পৃথিবী। আকাশ, তুমি আমার চোখের সামনে থাকবে। এই নাও, এই ফাইলগুলো চেক করো। আর শোনো, আমার কফিটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি আপনার স্বামী, আপনার চাকর নই। ফু দিয়ে ঠান্ডা করো তো দেখি। স্বামী হিসেবে তো কাল রাতে কোনো ডিউটি পালন করলে না, আর তুমি তো নিজেকে স্বামী মানোও না। অযথা নাটক কেন? তাই আজ অফিসে ইন্টার্ন হিসেবে সুদে আসলে উসুল করছি। কাজ শুরু করো, না হলে তোমার ইনক্রিমেন্ট আটকে দেব। আকাশ বাধ্য হলো মানতে, কারণ তার বাবা মাও নীলার পক্ষে।
আর এই মুহূর্তে আকাশের চাকরিও চাই। সারাদিন নীলা আকাশকে দিয়ে অদ্ভুত সব কাজ করালো। কখনো ফাইল আনতে পাঠালো, কখনো নিজের জুতো পরিষ্কার করতে বলল। যদিও সে মজা করছিল, আবার কখনো জোর করে নিজের লাঞ্চ থেকে আকাশকে খাইয়ে দিল, যাতে অফিসের সবাই দেখে হাঁ হয়ে থাকে। আকাশ বুঝতে পারল নীলা তাকে সবার সামনে খেলনা বানাচ্ছে, কিন্তু আপাতত তার কিছু করার নাই। বিকেলবেলা নীলা আকাশকে বলল তারা ঘুরতে যাবে। আকাশ না চাইতেও তাকে জোর করে শহরের এক বিলাসবহুল রিসোর্টে নিয়ে যাওয়া হলো। নীলা সেখানে গিয়ে আকাশের হাত ধরে পুলের পাড়ে হাঁটতে শুরু করলো। সে একের পর এক ছবি তুলতে লাগলো আর অনলাইনে আপলোড দিতে লাগলো। আকাশ একটু হাসো তো, না হলে ফলোয়াররা ভাববে আমি তোমাকে টর্চার করছি। আপনি তো আমাকে টর্চারই করছেন। আমার কোনো স্বাধীনতা নেই। নীলা আকাশের একদম কাছে এসে তার নাকে নাক ঘষে। স্বাধীনতা বড় দামি জিনিস আকাশ। তুমি যখন টিনাকে বিয়ে করার কথা ভেবেছিলে তখনই তোমার স্বাধীনতা হারিয়েছে। এখন শুধু আমার কথা শোনো, স্মাইল। পাগলে কি না বলে? কি? না কিছু না, নেন তুলুন। নীলা আকাশের কাঁধে মাথা রেখে একটা ছবি তুলল। সেই ছবিতে মনে হচ্ছিল তারা দুজন পৃথিবীর সবচেয়ে সুখী জুটি। অথচ ভেতরে ভেতরে আকাশ নীলাকে মনে মনে গালি দিচ্ছিল, আর নীলার মনে কোনো ফিলিংস ছিল না। সে শুধু টিনাকে জ্বালানোর জন্য এসব করছিল। রিসোর্টের রেস্টুরেন্টে খেতে বসে আকাশ ভাবল নীলাকে একটু শিক্ষা দেবে। সে ইচ্ছা করে নীলার ঝাল পছন্দ না জানা সত্ত্বেও অর্ডারে অতিরিক্ত লঙ্কা দিতে বলল, কিন্তু হলো উল্টোটা। নীলা সেই ঝাল খাবার খেয়ে মোটো রাখলো না, বরং সে আকাশের হাত ধরে বলল, আহ, তুমি দেখছি আমার রুচি খুব ভালো বোঝো আকাশ। চলো এই ঝাল মেটানোর জন্য আমরা একটা আইসক্রিম শেয়ার করি। নীলা একটা বড় আইসক্রিম নিয়ে এক চামচ নিজে খেলো এবং এক চামচ জোর করে আকাশের মুখে পুরে দিল। আকাশ যখন কাশতে শুরু করলো, নীলা তার পিঠ চাপে দিয়ে হাসতে হাসতে বলল, বর আমার একদম বাচ্চার মতো। এই দৃশ্য দেখে আশেপাশে লোকজন হাততালি দিতে লাগলো। আকাশ লজ্জায় টেবিলের নিচে ঢুকে যেতে চাইলো। ওদিকে টিনা নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছে আর পাগলের মতো চিৎকার করছে। নীলার প্রতিটি ছবি তার কলিজায় তীরের মতো বিচ্ছে। সে দেখলো নীলার আকাশ এখন একটা রিসোর্টের বেডরুমে, যদিও ওটা শুধু ছবির জন্য। টিনা ফোনের স্ক্রিন ঘষতে ঘষতে বলে, তুই তোকে বড়লোক ভাবিস না? আমি কালকেই মিডিয়াকে নিয়ে তোর অফিসের সামনে গিয়ে যাব, বলবো তুই আকাশকে কিডন্যাপ করে বিয়ে করেছিস। টিনা তার এক বন্ধু সবুজকে কল দিল। সবুজ, তোকে তো সব বলেছি। এখন তুই দেখেছিস ওরা কি করছে? আমার আকাশকে ও নষ্ট করে দিচ্ছে। তুই কালকে কিছু একটা কর। আসলে টিনা নীলা চৌধুরীকে যতটা চিনি তার সাথে পারা মুশকিল। তবে একটা উপায় আছে। আমরা যদি প্রমাণ করতে পারি যে নীলা আকাশকে ব্ল্যাকমেল করছে, তবেই কিছু হবে। তুই কাল আকাশদের বাড়িতে যা, আমি কিছু প্ল্যান করছি। রাত গভীর হলো। রিসোর্টের সেই বিলাসবহুল ঘরে আকাশ আর নীলা। আকাশ সোফার এক কোণে বসে আছে আর নীলা বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। ঘরের আবহাওয়া রোমান্টিক হলো দুজনে, কারোরই মনের ভেতর কোনো প্রেম নেই। আপনি কি কোনোদিন ক্লান্ত হন না নীলা? এই যে এত নাটক করছেন, এত মানুষকে ঠকাচ্ছেন, আপনার কি খারাপ লাগে না? নীলা ল্যাপটপ থেকে চোখ না তুলে বলে, ঠকাচ্ছি কাকে? টিনাকে? ও তো ধোঁকাবাজির রানী। আর তোমাকে তোমাকে তো আমি রাজা বানিয়ে রেখেছি। শোনো আকাশ, এই পৃথিবীতে ইমোশনের কোনো দাম নেই। আজ আমি তোমাকে ইউজ করছি টিনাকে পোড়ানোর জন্য, কাল হয়তো তুমি আমাকে ইউজ করবে বড়লোক হওয়ার জন্য। এটাই লাইফ। সবাই আপনার মতো স্বার্থপর নয়। আমি শুধু শান্তি চেয়েছিলাম। আর টিনার সাথে আপনার সমস্যাটা কি বুঝলাম না কিছু। বুঝতে হবে না। আর শান্তি কবরে পাওয়া যায় আকাশ, নীলা চৌধুরীর জীবনে নয়। এখন লাইট বন্ধ করো, কাল সকালে আবার নতুন ছবি তুলতে হবে। টিনা যাতে কালকের দিনটা কাঁদতে কাঁদতে শুরু করে সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। কি হচ্ছে? এই মেয়েটা কেন এমন করছে? টিনাই বা কি করেছে এমন? বড় কোনো রহস্য তো আছেই। তারপর কিছু সময় কেটে যায় রিসোর্টে সেই বিলাসবহুল সুইটে। রাতের নিস্তব্ধতা তখন ঘনীভূত হয়েছে। ঘরের চারিদিকে মোমবাতি, হালকা আলো আর গোলাপের পাপড়ি সুগন্ধ। বাইরে পাহাড়ি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু ঘরের ভেতর আবহাওয়াটা মোটেও রোমান্টিক ছিল না। আকাশ চোপার এক কোণে কুকড়ে বসে আছে, যেন সে কোনো খাঁচার বন্দি। বাঘের সামনে দাঁড়িয়ে থাকা হরিণ। আর নীলা চৌধুরী দামি সিল্কের নাইট গাউন পরে বিছানায় হেলান দিয়ে বসে ট্যাব স্ক্রল করছে।
আকাশ ভাবলো নীলা হয়তো ল্যাপটপে কাজ করছে, কিন্তু আসলে নীলার নজর রাখছিল টিনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে। টিনা যে রাগে ফেটে পড়ছে সেটা দেখে নীলার ঠোঁটে এক পৈশাচিক তৃপ্তির হাসি। হঠাৎ নীলা ট্যাবে কাজ বন্ধ করে আকাশের দিকে তাকালো। কি ব্যাপার আকাশ, সোফায় ওইভাবে জড়সড় হয়ে বসে আছো কেন? আমি কি তোমাকে কামড়ে দেব? বিছানায় এসে শও। না না, আমি এখানেই ঠিক আছি, আপনি ঘুমান। আমি কাল সকালে অফিসে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। আপনার সাথে এক বিছানায় শোয়া মানে নিজের বিপদ ডেকে আনা। ও, আমার জুনিয়র দেখি বেশ সচেতন। কিন্তু শোনো আকাশ, এই রিসোর্টের সার্ভিস খুব ভালো। তারা যদি কাল সকালে এসে দেখে যে আমার বর সোফায় শুয়েছিল, তবে আমার রেপুটেশনের কি হবে? জলদি বিছানায় আসো, না হলে আমি কিন্তু জোর খাটাবো। নীলা পা টিপে টিপে আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। আকাশ পালানোর পথ পেয়ে সোফার উপর দাঁড়িয়ে পড়ল। নীলা এক ঝটকে আকাশের পা ধরে টান দিল, আর আকাশ ধপাস করে সোফার উপর আছে খেয়ে পড়ল। নীলা হাসতে হাসতে আকাশের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও, আপনি কি পাগল হয়ে গেছেন? ছাড়ুন আমাকে। আপনি তো বলেছিলেন এটা শুধু ফটো সেশনের জন্য। নীলা আকাশের কানের কাছে ফিসফিস করে। ফটো তো হয়ে গেছে, এখন একটু লাইভ ড্রামা হোক। তুমি যত ভয় পাও আকাশ, আমার তোমাকে তত বেশি জ্বালাতেই ইচ্ছে করে। তোমার এই ভীত চাউনিটা আমার পাওয়ার। ঠিক তখনই আকাশ নীলাকে সরিয়ে দেওয়ার জন্য হাত পা ছুটতে গিয়ে ভুল করে পাশে থাকা একটা গ্লাস ফেলে দিল। ঝনঝন শব্দে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। নীলা ঘাবড়ে গিয়ে পিছাতে গিয়ে নিজের গাউনের কোণে পা লেগে আকাশের উপরই আছাড় খেয়ে পড়ল। দুজনের মুখ একদম কাছাকাছি। আকাশ দেখলো নীলার চোখে কোনো প্রেম নেই, আছে এক অদ্ভুত শূন্যতা আর জেদ। কিন্তু পরক্ষণেই নীলা নিজেকে সামলে নিয়ে হেসে উঠল। নীলা আকাশের গাল টিপে দিয়ে বলে, যাক, অন্তত ডিনারের পর একটু এক্সারসাইজ তো হলো। এখন ভদ্র ছেলের মতো বিছানায় যাও, আমি মাঝখানে বালিশের পাহাড় করে দিচ্ছি। তোমার সতীত্ব নষ্ট করবো না, প্রমিস। দুজনে শুয়ে পড়ল। সারা রাত আকাশ এক ফোঁটা ঘুমাতে পারল না। নীলা বারবার ঘুমের ঘরে আকাশের দিকে পা তুলে দিচ্ছিল, আর আকাশ প্রতিবার ভয়ে বিছানা কিনারায় সরে যাচ্ছিল। একবার তো সে প্রায় মেঝেতে পড়েই গিয়েছিল। নীলা মাঝরাতে ঘুম ভেঙে আকাশের অবস্থা দেখে হা হা করে হেসে বলছিল, আকাশ, তুমি কি রাতে ব্যায়াম করছো নাকি? সকালবেলা নীলা আকাশকে প্রায় কমান্ডো কায়দায় ঘুম থেকে জাগালো। আকাশ চোখে ঘুম নিয়ে যখন তৈরি হচ্ছিল, নীলা তখন নিজে করা পারফিউম দিয়ে ঘর মাতিয়ে রেখেছে। তারা যখন অফিসের নিচে পৌঁছালো, তখন সেখানে এক বিশাল জটলা। টিনা তার বাল্যবন্ধু সবুজকে নিয়ে অফিসের গেটে ব্যানার হাতে দাঁড়িয়ে আছে। সবুজ আসলো পাড়ার এক মস্তান টাইপ ছেলে, যে টিনার কথায় উঠতে বসতে রাজি। তারা সাথে করে কিছু লোকাল লোক আর কয়েকজন ভুইফোর সাংবাদিক নিয়ে এসেছে। বিচার চাই, এই নীলা চৌধুরী আমাদের আকাশকে জিম্মি করে বিয়ে করেছে। ও একটা অপহরণকারী, আমাদের সহজ সরল আকাশটাকে জোর করে কিনে নিয়েছে। নীলা চৌধুরীকে আজ বের হতে দিন। আমাদের এলাকার ছেলেকে আমরা এভাবে বড়লোকের গোলাম হতে দেব না। আকাশ, বের হয়ে আসো, ভয় নেই, আমরা আছি। সেখানকার পিয়ন আর স্টাফরা ভয়ে জানালার কাছ দিয়ে উকি মারছে। নীলার গাড়ি যখন গেটের সামনে এলো, টিনার সজল গাড়ির সামনে শুয়ে পড়ার ভান করলো। নীলা খুব শান্ত ভঙ্গিতে গাড়ি থেকে নামলো। তার হাতে লেটেস্ট মডেলের আইফোন। আকাশ তখন নীলার পেছনে একদম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নীলা গাড়ির ওপর হেলান দিয়ে সানগ্লাসটা খুলে বলে, বাহ, সকাল সকাল বিনোদনের বেশ ভালো ব্যবস্থা হয়ে গেছে দেখছি। টিনা, তুই কি এখন রাস্তার ধারের জাদুকর সাজবি নাকি? আর সবুজ, তোর নামে তো কাল রাতেও থানায় একটা মারামারির কেস হয়েছে শুনলাম। পুলিশকে কি আমি কল দেব? ম্যাম, টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না। আকাশ আমাদের ভাই, আপনি ওকে ছেড়ে দিন। নীলা আকাশের হাতটা সবার সামনে শক্ত করে ধরলো। ছেড়ে দেবো কেন? আকাশ, তুমিই বলো তো, আমি কি তোমাকে কিডন্যাপ করেছি, নাকি তুমি কাল রাতে রিসোর্টে আমার সাথে খুব এনজয় করছিলে? নীলা সবার সামনে তার ফোনে গ্যালারি খুলে কাল রাতে সেই ভুলবশত তোলা ঘনিষ্ঠ ছবিগুলো সাংবাদিকের দিকে ঘুরিয়ে দিল। ছবিতে দেখা যাচ্ছে আকাশ নীলার বুকের উপর পড়ে আছে। নীলা হাসছে, যদিও আকাশ জানতো ওটা একটা দুর্ঘটনা ছিল। দেখুন আপনারা, আমার বর আমার সাথে কতটা সুখী। টিনা আসলে ঈর্ষায় জ্বলছে। ও চেয়েছিল আকাশকে ধোকা দিতে, কিন্তু আকাশ এখন চৌধুরী সাম্রাজ্যের জামাই।
এটা মিথ্যে। ও আকাশকে ইঞ্জেকশন দিয়ে এসব ছবি তুলেছে। আকাশ, তুমি বলছো না কেন? আমি আমি আসলে নীলা আকাশের কোমরে হাত দিয়ে চিমটি কেটে কানে ফিসফিস করে। একটা ভুল কথা বললে তোমার বাবা মার সেই পুরনো বাড়ির বিদ্যুৎ আর পানির লাইন এক্ষুনি ডিসকানেকশন হয়ে যাবে। আকাশ, মনে আছে তো? আকাশ থমকে গেল। সে নীলার এই মক্ষম চালের সামনে পুরোপুরি অসহায়। সে জানে নীলা চৌধুরী যা বলে তা করে দেখায়। আকাশ মাথা নিচু করে সাংবাদিকদের সামনে মুখ খুলল। না, আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। নীলা আমাকে খুব ভালোবাসে। আপনারা প্লিজ ঝামেলা করবেন না। টিনা যেন আকাশ থেকে পড়ল। সবুজও দমে গেল। সাংবাদিকরা তখন উল্টো টিনাকেই প্রশ্ন করা শুরু করলো। মিস টিনা, আপনি কি পাচার পাওয়ার জন্য এই নাটক করছেন? এবার শুনুন আমার চাল। সবুজ, তুই আর টিনা যদি এই মুহূর্তে এখান থেকে না যাস, তবে আমার সিকিউরিটি তোদের সঁপে দেবে পুলিশের কাছে। আর হ্যাঁ সবুজ, তোর যে ছোট চায়ের দোকানটা সরকারি খাস জমিতে আছে, ওটা কালকের মধ্যে বুলডোজার দিয়ে ভেঙে ফেলবো। অর্ডার আমি দিয়ে দিয়েছি। কি ম্যাম, প্লিজ, টিনা আমাকে ভুল বুঝিয়ে এখানে এনেছে। আমি এখনই চলে যাচ্ছি। সবুজ, যাস না, তুই না আমাদের বন্ধু। সবুজ চলে যেতে চায়। টিনা সবুজের হাত ধরে অনুরোধ করে। সবুজ টিনার হাত ছাড়া দিয়ে বলে, তুই তোর প্রেম নিয়ে থাক, আমার রুটি রুচি আমি নষ্ট করতে পারবো না। মাফ করবেন নীলা ম্যাম। সবুজ তার লোকবল নিয়ে পলকের মধ্যে চম্পট দিল। টিনা একলা দাঁড়িয়ে সবার অপমানের পাত্রী হলো। নীলা তখন টিনার কাছে গিয়ে তার কানে ফিসফিস করে বলল, শোন টিনা, তুই আমার অনেক কিছু নষ্ট করেছিলি, আর আমি তোর দম্ভ ভাঙলাম। আকাশ এখন আমার পার্সোনাল ডল। তোর মরা মুখ দেখতে যেন আমার বরের ডিস্টার্ব না হয়। গেট আউট। অনেক কিছু মানে? কি করেছি? কে তুমি? কি বলো এসব? আকাশ বুঝতে পারল নীলা চৌধুরী শুধু একজন অহংকারী সিনিয়র নন, সে এক দক্ষ খেলোয়াড় যে মানুষের ইমোশন দিয়ে দাবা খেলতে জানে। নীলার মনে আকাশের জন্য কোনো মায়া নেই, সে শুধু জিততে জানে। আর আকাশ এই জেতের লড়াই এক জীবন্ত ট্রফি হয়ে সাজানো রয়েছে। অফিসের করিডর তখন নিস্তব্ধ। টিনা যখন সবুজদের চলে যাওয়ার পর অপমানে নীল হয়ে দাঁড়িয়েছিল, নীলা তখন তার দিকে বিজয়ের বেশে এগিয়ে গেল। আকাশের চোখে তখন একরাশ বিস্ময় আর আতঙ্ক। সে বুঝতে পারছিল না এই গল্পের শেষ কোথায়। টিনা তখনও জানতো না যে তার সামনে এই ক্ষমতাধর নারী আসলে কার ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। নীলা টিনার একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এক বিষাক্ত শীতলতা। সে আকাশের হাতটা আরো শক্ত করে ধরে টিনার চোখের দিকে তাকালো। তুই ভাবছিস আমি কেবল তোকে হারানোর জন্য এই বিয়ে করেছি? তুই ভাবছিস আমি কেবল আকাশের প্রতি আসক্ত? না টিনা, তোর অপরাধের লিস্ট অনেক বড়। নাইমকে মনে পড়ে তোর? নাইম? ও তো একটা সাধারণ ছেলে ছিল। ও আমার পেছনে ঘুরঘুর করতো কেন? তোর সাথে ওর কি সম্পর্ক? সাধারণ ছেলে? টিনা, ওই সাধারণ ছেলেটা ছিল চৌধুরী সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। ও ছিল আমার কলিজার টুকরো ছোট ভাই। তুই ওকে ইউজ করেছিস, তুই টাকা লুটেছিস, আর শেষে ওকে মারতে বাধ্য করেছিস। আমি নাইমের বড় বোন, নীলা চৌধুরী। আকাশ যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাসের দৃষ্টিতে নীলার দিকে তাকালো। তুই তুই নাইমের বোন? কিন্তু নাইম তো কোনোদিন বলেনি যে ওর বোন এত বড় লোক। ও তো খুব সিম্পল ছিল। কারণ ও চেয়েছিল তোকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে। ও চেয়েছিল তুই যেন ওর টাকা কেনা ওকে ভালোবাসিস। কিন্তু তুই তো ছিলি একটা প্লে গার্ল। তুই ওর ইমোশন নিয়ে খেলেছিস। যেদিন ও ফ্যান থেকে ঝুলেছিল, সেদিন আমি শপথ নিয়েছিলাম তোর জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা আমি কেড়ে নেব। তুই আকাশকে ভালোবেসেছিলি না? এই দেখ, আজ তোর আকাশ আমার পায়ের কাছে। নীলা, তার মানে এই বিয়েটা কেবল প্রতিশোধ? আমি কি কেবল আপনার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়ার একটা ঘুঁটি? আপনার সমস্যা তো ওর সাথে। আমাকে কেন ইউজ করলেন? আকাশ এখন আমার স্বামী টিনা। তুই ওর ছায়াও আর ছুঁতে পারবি না। আকাশকে তুই যেইভাবে ঢুকিয়ে মারার প্ল্যান করেছিলি, আমি সেই আকাশকে তোর চোখের সামনে রাজপ্রাসাদে রাখবো। তুই চেয়েছিলি মধ্যবিত্ত আকাশের সাথে নাটক করে ওর লাইফটা নষ্ট করতে, আর আমি ওকে চৌধুরী বাড়ির জামাই বানালাম। এটা তোর জন্য সবচেয়ে বড় পরাজয়। তুই অনেক বড় ভুল করলি নীলা। তুই আজ আমাকে সবার সামনে ছোট করলি তো। দেখিস, এই আকাশ তোকে একদিন ছেড়ে যাবে। তুই চিরকাল একাই থাকবি। টিনা হতভম্ব হয়ে পিছিয়ে গিয়ে বলে।
টিনা দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। আকাশ পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল সে এক বিশাল দাবা খেলার মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখানে রাজাও সে নয়, মন্ত্রীও সে নয়, সে কেবল এক বলির পাঠা। আমি কি একটু একা থাকতে পারি ম্যাম? আমার মাথা কাজ করছে না। অবশ্যই, তবে মনে রেখো আকাশ, আজ রাতে আমাদের বাড়িতে গ্র্যান্ড ডিনার পার্টি। সারা শহরের বড় বড় ব্যবসায়ীরা আসবে। তৈরি থেকো, তোমার জন্য দামি ড্রেস পাঠানো হয়েছে। রাত 8টা। চৌধুরী ভিলা আজ আলোর বন্যায় ভাসছে। গেটের সামনে দামি দামি গাড়ির লাইন। নীলা চৌধুরী আজ লাল রঙের একটা মারমেইড গাউন পরেছে। তাকে দেখে মনে হচ্ছে এক রহস্যময়ী রানী। আকাশ পাশে দাঁড়িয়ে আছে, তার পরনে কালো ট্যাক্সিডো। যদিও তাকে খুব সুন্দর লাগছে, কিন্তু তার মুখে এক চিলতে হাসি নেই। অন্যদিকে টিনা আর সবুজ এখন এক অন্ধকার ঘরে বসে ফিসফিস করছে। সবুজ তার চায়ের দোকান হারানোর ভয়ে থাকলেও টিনার দেওয়া নতুন প্রলোভনে সে আবার রাজি হয়েছে। টিনা, নীলা চৌধুরীর সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের কবরে নিজেই পা দেওয়া। তুই নিশ্চিত তো এটা কাজ করবে? অবশ্য নীলা নিজেকে খুব পবিত্র ভাবে না। আজ রাতে ওর ডিনার পার্টিতে আমি এমন এক ভিডিও ফাঁস করব যা দেখলে পুরো শহর ওকে থুতু দেবে। আর আকাশ যখন দেখবে নীলা আসলে ওর বাবাকে জেলে খাটানোর ষড়যন্ত্র করেছে, তখন ও নিজেই থেকেই বের হয়ে আসবে। কিন্তু ভিডিও পাবি কোথায়? সবুজ, চৌধুরী বাড়ির এক পুরনো চাকরকে আমি টাকা দিয়ে হাত করেছি। নীলা আর ওর সেক্রেটারিরা কিছু কনফিডেন্সিয়াল রেকর্ডিং আমার কাছে আছে, যদিও সেগুলো অনেক আগের। এখনো নীলা এসব পড়বো না, তবুও আজ রাতে প্রজেক্ট যখন সবাই নীলার সাকসেসের স্টোরি দেখবে, তখন মাঝখানে এই ক্লিপ চলবে। ধামাকা হবে সবুজ, ধামাকা। ডিনার পার্টিতে সবাই নীলা আর আকাশের প্রশংসা করছে। আকাশকে বারবার নীলার সাথে হাসি মুখে পোজ দিতে হচ্ছে। নীলা জোর করে আকাশের একটা হাতে ড্রিঙ্কস তুলে দিল। আকাশ, একটু হাসো তো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। দেখছো না টিনার বান্ধবীরা কেমন জ্বলছে? আমার খুব দম বন্ধ লাগছে নীলা। আপনি কি সবসময় এই মুখোশ পরে থাকেন? আপনার ভাইয়ের কথা বলে আমাকে যে ইমোশনাল শক দিলেন, তারপর আপনি এই পার্টিতে এনজয় করছেন। লাইফ মাস্ট গো অন ডার্লিং। কান্না করার জন্য বাথরুম আছে, কিন্তু দুনিয়াকে দেখানোর জন্য এই হাসিটাই যথেষ্ট। ঠিক তখনই পার্টির আলো নিভে গেল। বড় পর্দায় নীলার কোম্পানি সাকসেস স্টোরি শুরু হলো, কিন্তু হঠাৎই স্ক্রিনটা কাঁপতে শুরু করলো। টিনার সবুজ আড়াল থেকে মুচকি হাসছে। স্ক্রিনে ভেসে উঠল নীলার ব্যক্তিগত ঘরের দৃশ্য। সবাই গুঞ্জন শুরু করলো, কিন্তু স্ক্রিনে যা দেখা গেল তাতে টিনার হাসি উবে গেল। সেখানে দেখা যাচ্ছে নীলা একা বসে নাইমের ছবির সামনে কাঁদছে আর বলছে, ভাই, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে বাঁচাতে পারলাম না। এরপর দেখা গেল নীলা সেক্রেটারিকে বলছে, আকাশের বাবার হার্ট চেকআপের সব খরচ আমি দেব, কিন্তু আকাশ যেন না জানে। আমি চাই না ও করুণা ভাবুক। পুরো পার্টিতে পিনপত নীরবতা। নীলার ইমেজ আরো কয়েক ধাপ উপরে উঠে গেল। নীলা হতভম্ব, সবুজ মাথায় হাত দিয়ে বসে পড়ল। টিনা, তুই তো বললি ষড়যন্ত্রের ভিডিও। এটা তোর গুড উইল বাড়ানোর ভিডিও হয়ে গেল। ওই চাকর নির্ঘাত ডাবল গেম খেলেছে। নীলা মাইক হাতে নিয়ে আর চোখে টিনার লুকানোর জায়গার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সবাইকে। আমার কিছু ব্যক্তিগত মুহূর্ত হয়তো ভুলবশত এখানে চলে এসেছে, তবে আমি গর্বিত যে আমি আমার ভাইয়ের জন্য আর আমার পরিবারের জন্য কিছু করতে পারছি। আকাশ, তুমি কি কিছু বলবে? আকাশ স্ক্রিনে নীলা সেই নিঃস্বার্থ রূপটা দেখে থমকে গেল। যে মেয়েটাকে সে ডাইনি ভাবছিল, সে তার অগোচরে তার পরিবারের এত যত্ন নিচ্ছে। আকাশের মনে বরফ যেন একটু গলতে শুরু করলো। সে এগিয়ে গিয়ে নীলার হাতটা সবার সামনে নিজের ইচ্ছেই ধরল। আমি শুধু এটাই বলবো, আমি নীলা চৌধুরীকে বুঝতে হয়তো ভুল করেছি। ও যেমন অহংকারী সিনিয়র, তেমনি ওর মনটা অনেক বিশাল। নীলা আকাশের এই সারপ্রাইজ রিয়াকশনে একটু অবাক হলো। তার বুকটা সামান্য কেঁপে উঠল। এই প্রথম সে আকাশের চোখে ঘৃণা দেখল না, কিন্তু সে তো নীলা চৌধুরী, সে তার ইমোশন প্রকাশ করলো না। ওদিকে টিনার সবুজ পালাতে গিয়ে গার্ডদের হাতে ধরা পড়ল। নীলা তাদের সামনে গিয়ে দাঁড়ালো। কি টিনা, ডিনারের ভিডিওটা কেমন লাগলো? তুই কি ভেবেছিলি আমার বাড়ির চাকররা তোর টাকায় বিক্রি হবে? ওরা তো নাইমের হাতের মানুষ। যা সবুজকে নিয়ে ডাস্টবিন থেকে নাস্তা করে যা।
চৌধুরী বাড়িতে তোদের ডিনারের যোগ্যতা নেই। টিনা আর সবুজকে ঘাড় ধাক্কা করে বের করে দেওয়া হলো। আকাশ আর নীলা পাশাপাশি দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ বুঝল নীলা চৌধুরী আসলে এক ধাঁধা। যতটা সে বাইরে থেকে রোড, ভেতরটা ততটাই ক্ষত বিক্ষত। আর নীলা বুঝলো আকাশের প্রতিশোধের গুটি বানাতে গিয়ে সে হয়তো নিজে এক মায়ের জালে আটকে যাচ্ছে। চৌধুরী ভিলায় সে গ্র্যান্ড ডিনার পার্টির রেশ এখনও কাটেনি। মেহমানরা বিদায় নিয়েছে, কিন্তু টিনা আর সজলের অপমানের গন্ধ যেন তখনও বাতাসে ভাসছে। আকাশ ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে টাইটা ঢিলা করছিল। তার মনের ভেতর এক অদ্ভুত টানাপোড়েন। নীলা কি আসলে এক পাষাণ হৃদয়ের প্রতিশোধকামী নারী, নাকি সেই বড় বোন যে নিজের ভাইয়ের জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে পারে? ঠিক তখনই দরজায় খটখট শব্দ। নীলা ভেতরে ঢুকলো, হাতে একটা দামি শ্যাম্পেনের গ্লাস। নীলা ঘরে ঢুকেই দামি হিল জুতো জোড়া লাথি মেরে এক কোণায় ফেলে দিল। তারপর ধপাস করে বিছানায় বসে পড়ল। তার চেহারায় সেই দাপট থাকলো, চোখের কোণায় ক্লান্তি স্পষ্ট। কি হলো? ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আজ তো তুমি সবার সামনে বেশ বীর পুরুষের মতো আমার হাত ধরলে। পারফরমেন্সটা কি কেবল লোক দেখানোর জন্য ছিল, নাকি সত্যি তোমার বরফ গলা শুরু করেছে? আমি পারফরমেন্স করি না নীলা, আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে বলেছি। আপনি আমার বাবার হার্ট অপারেশনের টাকা দিয়েছেন, অথচ আমাকে জানতে দেননি কেন? আমাকে ছোট করার জন্য? নীলা গিলাসটা এক চুমুকে শেষ করে আকাশের কাছে এগিয়ে এলো। ছোট করার জন্য নয় আকাশ, আমি চেয়েছিলাম তুমি আমাকে ঘৃণা করো, কারণ আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ঘৃণা করাটা সহজ, কিন্তু কৃতজ্ঞ থাকাটা কঠিন। আর শোনো, চৌধুরী বাড়ির জামাইয়ের বাবা যদি টাকার অভাবে চিকিৎসা না পায়, তবে আমার শেয়ার মার্কেটে ধস নামবে। তাই ওটা ছিল পিওর বিজনেস, বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই। আপনি একটা অদ্ভুত মানুষ, ভালো কাজ করেও সেটাকে বিজনেস বলে চালিয়ে দিচ্ছেন। আচ্ছা, এখন তো রাত অনেক হয়েছে, ঘুমানোর ব্যবস্থা কি? আজও কি সেই বালিশের পাহাড় থাকবে? আর আজ বালিশের পাহাড় নয়, আজ হবে জুনিয়রের পানিশমেন্ট। সারা রাত তুমি আমার পায়ের কাছে বসে আমার মাথা টিপে দেবে। পার্টির ধকল গেছে অনেক। আর হ্যাঁ, কোনো জোর আপত্তি শুনবো না। আকাশ অসহায়ভাবে খাটের এক কোণায় বসলো। নীলা খুব আয়েশ করে বালিশে মাথা রাখলো। আকাশ কাচমাচ হয়ে নীলার মাথায় হাত রাখলো। নীলার ঘন কালো চুলগুলো রেশমের মতো নরম। আকাশ যখন মাথায় হাত দিচ্ছিল, নীলা হঠাৎ আকাশের হাতটা ধরে ফেলল। আকাশ, তুমি কি টিনাকে এখনো মিস করো? সত্যি করে বলবে, মিথ্যা বললে কিন্তু কাল সকালে তোমাকে দিয়ে অফিস পরিষ্কার করাবো। বিশ্বাস করুন নীলা, টিনা যা করলো আজ রাতে, তারপর ওর প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই নেই। কিন্তু আমি ভয় পাচ্ছি আপনাকে। আপনি কখন কোন চাল দেবেন সেটা কেউ জানে না। আপনি প্রতিশোধের জন্য আমাকে বিয়ে করেছেন, কিন্তু এখন তো টিনার পরাজয় হয়ে গেছে। এরপর আমার কি হবে? এরপর কি হবে তা আমিও জানি না আকাশ। আপাতত শুধু জানি তোমার হাতের ছোঁয়াটা বেশ আরামদায়ক। জুনিয়ররা মাঝে মাঝে সিনিয়রের কাজে লাগে বটে। কথা বলতে বলতে নীলা গভীর ঘুমে তলিয়ে গেল। আকাশ দেখলো ঘুমের মধ্যে নীলা সেই অহংকারী চেহারাটা উধাও, যেখানে কেবল এক বিষণ্ণ আর একা মেয়ের মুখচ্ছবি। আকাশ অজান্তে নীলার কপালে হাত রাখলো। সে বুঝতে পারলো এই মেয়েটা আসলে ভালোবাসার কাঙ্গাল, কিন্তু সে দম্ভ দিয়ে ঢেকে রাখে। পরের দিন সকালে আকাশ যখন ঘুম থেকে উঠলো, দেখলো নীলা নেই। বালিশের উপর একটা চিরকুট পড়ে আছে। অফিসে জলদি এসো, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, দেরি করলে স্যালারি কাট। আকাশ আসলো। নীলা চৌধুরী অফিসে বাইরে বের হতে পারে না। অন্যদিকে সবুজ আর টিনা এক বস্তির আড্ডায় বসে খুব পরামর্শ করছে। সবুজ তার চায়ের দোকান হারিয়ে এখন সর্বহারা। টিনা, এভাবে হবে না। নীলা চৌধুরী আমাদের চেয়েও অনেক বেশি চালাক। ও আমাদের ভিডিও দিয়ে আমাদেরই ফাঁসিয়ে দিয়েছে। এখন বড় কোনো চাল দিতে হবে। আমি একটা প্ল্যান করছি সবুজ। নীলা চৌধুরীর একটা দুর্বলতা আছে, ওর কোম্পানির প্রোডাকশন প্ল্যান্টে খুব নজর রাখে। আমরা যদি সেখানে কোনোভাবে একটা বড় আগুন লাগিয়ে দিতে পারি, তবে ওর কোটি কোটি টাকার ক্ষতি হবে। আর সেই আগুনের দায় আমরা চাপাবো আকাশের উপর। আকাশ? আকাশ তো তোর প্রেমিক ছিল, ওর উপর দায় চাপাবি? প্রেম অনেক হয়েছে সবুজ। যে আকাশ আমাকে সবার সামনে অপমান করলো, সে আকাশ এখন নীলার শয্যাশায়ী। তার ওপর আমার কোনো মায়া নেই।
আমি চাই নীলা আর আকাশ দুজনেই খবরে পাঠাতে। তুই শুধু ওই গোদামঘরের চাবিটা জোগাড় কর। অফিসে আজ উৎসবের মেজাজ সবাই কাল রাতের ডিনার পার্টির কথা বলেছে। আকাশ যখন সুটেড বুটেড হয়ে নীলার কেবিনে ঢুকলো, নীলা তখন এক মনে ল্যাপটপে কি যেন করছিল। আকাশকে দেখে সে একটা ফাইল ছুড়ে দিল। জুনিয়র, এই প্রেজেন্টেশনটা একদম জঘন্য হয়েছে। যাও এবার ঠিক করে আনো। আর শোনো, আজ লাঞ্চে আমি বাইরে যাব না, তুমি আমার জন্য ক্যাফেটেরিয়া থেকে স্যান্ডউইচ নিয়ে আসবে। আপনি কি সব সময় আমাকে অর্ডার দিতেই থাকবেন? আমি কিন্তু এখন কোম্পানির অফিসিয়াল জয়েন্ট ডিরেক্টর হওয়ার কথা। সেক্রেটারি তো তাই বলল। নীলা উঠে দাঁড়িয়ে আকাশের কলার ধরে নিজের দিকে টেনে আনলো। জয়েন্ট ডিরেক্টর হয়ে গেছো বলে কি এই ডমিনেটিং বউকে ভুলে যাবে? শোনো আকাশ, অফিসে আমি তোমার বস, এখন কোনো রোম্যান্স চলবে না, শুধু কাজ। আর হ্যাঁ, স্যান্ডউইচের চিজ বেশি থাকে। ঠিক তখনই অফিসের পিয়ন এসে জানালো প্রোডাকশন প্ল্যান্ট থেকে একটা ফোন এসেছে, কোনো একটা সমস্যা হয়েছে। নীলার মুখটা গম্ভীর হয়ে গেল। আকাশ চলো, আমাদের এক্ষুনি ফ্যাক্টরিতে যেতে হবে, কিছু একটা গড়বড় মনে হচ্ছে। নীলা আর আকাশ যখন ফ্যাক্টরিতে পৌঁছালো, দেখলো সেখানে হাহাকার। গুদাম ঘরের এক কোণে ধোঁয়া বের হচ্ছে। সবুজ আর টিনা তখন আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছে। তারা জানতো নীলা অবশ্যই এখানে আসবে। টিনা, আগুন তো ধরিয়ে দিয়েছি, এবার পুলিশকে কল কর। বল যে আকাশকে তুই এইমাত্র দিয়াশলাই হাতে বের হতে দেখেছিস। কাজ হয়ে গেছে সবুজ, পুলিশ অন দ্য ওয়ে। ফ্যাক্টরি ভেতরে নীলা আর আকাশ যখন ধোঁয়ার পরীক্ষা করছিল, হঠাৎ একটা বিস্ফোরণ হলো। আকাশ নীলাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে নিজে আগুনের কুণ্ডলির কাছে পড়ে গেল। আকাশ, বের হয়ে আসো, ওইদিকে যেও না। আগুনে লেলিহান শিখা তখন আকাশকে ঘিরে ফেলেছে। নীলার নিজের দামি শাড়ি আর আভিজাত্যের কথা ভুলে গিয়ে একটা পানির বালতি নিয়ে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে পাগলের মতো চিৎকার করছিল। এই প্রথম নীলার চোখের সেই অহংকার ধুয়ে গিয়ে সেখানে কেবল এক প্রিয়জনকে হারানোর আতঙ্ক দেখা দিল। নীলা আকাশের হাত ধরে টেনে আনতে আনতে বলল, আকাশ চোখ খোলো, তোমার কিছু হতে দেব না আমি। যদি তোমার কিছু হয় তবে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। ঠিক তখনই পুলিশ ফোর্স ফ্যাক্টরিতে ঢুকলো। টিনা আর সবুজ বিজয়ের বেশে সামনে এগিয়ে এলো। অফিসার, এই দেখুন আকাশ, ওই ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। ও পেট্রোলের ক্যান নিয়ে ঢুকছিল। ও নীলা চৌধুরীর সম্পত্তির লোভে ওকে মারার চেষ্টা করেছে। পুলিশ অফিসার আকাশের দিকে এগোতে চাইল, কিন্তু নীলা আকাশের সামনে দাঁড়িয়ে গেল। তার মুখ আগুনে ধোঁয়ায় কালো হয়ে গেল, শাড়ি ছিঁড়ে গেছে, কিন্তু তার তেজ তখনও সাত আসমানে। খবরদার আমার বরকে ছোঁয়ার চেষ্টা করবেন না। যে লোক আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজিয়ে রেখেছে, সে আগুন লাগাবে? টিনা, তোর এই সস্তা নাটক আমি অনেক দেখেছি। সবুজকে জিজ্ঞেস কর, ওর পকেটে ওই গুদাম ঘরের ডুপ্লিকেট চাবিটা এলো কোত্থেকে। সবুজ চমকে উঠল। সে জানতো না নীলার গোয়েন্দারা অলরেডি তাকে ফলো করছিল। নীলা তার ফোন বের করে একটা সিসিটিভি ফুটেজ দেখালো, যা তার ব্যক্তিগত সার্ভারে সেভ ছিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সবুজ আর টিনা পেট্রোল ঢালছে। নীলা টিনার দিকে এগিয়ে গিয়ে সজোরে একটা চড় মারল। নাইমের খুনি তো তুই ছিলি, এবার আকাশকেও মারতে চেয়েছিস? অফিসের এই দুজনকে নিয়ে যান, আর এমন ব্যবস্থা করবেন যেন এরা জেলের ঘানি টানতে টানতে বুড়ো হয়ে যায়। টিনার সবুজকে যখন পুলিশ টেনে নিয়ে যাচ্ছিল, টিনা তখনও চিৎকার করছিল, নীলা, তুই একদিন নিঃস্ব হবি, তুই ধ্বংস হবি। ফ্যাক্টরির বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। আকাশ স্ট্রেচারে শুয়ে আছে, তার হাতে ব্যান্ডেজ। নীলা তার হাতটা শক্ত করে ধরে বসে আছে। এই প্রথম নীলা চৌধুরীর চোখে জল দেখা গেল। আপনি কাঁদছেন নীলা? আপনার সেই অহংকার কোথায় গেল? আমার অহংকার আজ তোমার ভালোবাসার কাছে হেরে গেছে আকাশ। আমি প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে পেয়েছি। আমি আর কোনো মিশন চাই না, আমি শুধু তোমাকেই চাই। আমি আপনাকে ভালোবাসি। কে বলল? আমি তো শুধু দায়িত্ব পালন করেছি। শত হোক আপনি আমার সিনিয়র বউ। কথাটা নীলার ভালো লাগলো না, তবে সে আর কিছু বলল না। সে আকাশকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজে দামি গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দিল। রাতের বেলা চৌধুরী ভিলার বিশাল বেডরুমে আকাশ শুয়ে আছে, তার হাতে আর কাঁধে ব্যান্ডেজ। নীলা তার সামনে দাঁড়িয়ে আছে, পরনে একটা সাদা সিল্কের গাউন। তার চোখে তখনও সেই ধূর্ত দৃষ্টি। সে আকাশের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল, কিন্তু মুখটা ঘুরিয়ে।
হ্যাঁ, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। আপনি তো আমাকে স্রেফ প্রতিশোধের ঘুঁটি বানিয়েছিলেন, তবে নিচে আগুনের ভেতর ঝাঁপ দিলেন কেন? আমি মরে গেলে তো আপনার পথের কাঁটা সরে যেত। আকাশের তখন কঠিন উত্তর নীলা পছন্দ হয়নি, তাই সে মনে মনে প্রচণ্ড রাগছিল। নীলা গ্লাসটা টেবিলের উপর সজোরে রেখে দিল। নিজেকে অতটা দামি ভেবো না আকাশ। তুমি মরে গেলে আমার কোম্পানির ইন্স্যুরেন্স পেতে ঝামেলা হতো, আর পুলিশি ঝামেলা তো আছেই। চৌধুরী বাড়ির জামাই ফ্যাক্টরিতে পুড়ে মরেছে, এই হেডলাইন কি আমার বিজনেসের জন্য ভালো? শোনো, আমি তোমাকে বাঁচিয়েছি আমার ইমেজের জন্য, তোমার জন্য নয়। ওই সময় যা বলেছি আবেগে বলে ফেলেছি, সত্যি নয়, যে কেউই বলতো। আপনি সত্যিই একজন নিখুঁত অভিনয় শিল্পী। আপনার ওই কান্না, ওই হাহাকার সবই কি তবে ক্যামেরার জন্য ছিল? নীলা বাঁকা হেসে আকাশের চিবুকটা একটু জোরে চেপে ধরল। জুনিয়র বেশি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করো না। চৌধুরী বাড়ির মেয়েরা আবেগের বশে কাজ করে না। এখন চুপচাপ রেস্ট নাও, কাল থেকে তোমাকে আবার অফিসে জয়েন করতে হবে, কাজ জমে আছে অনেক। আকাশ কোনো কথা বলল না। সে জানে নীলার এই কর্কশতার আড়ালে কিছু একটা লুকানো আছে। সেটা কি তা সে জানে না। নীলা ঘর থেকে বেরিয়ে গিয়ে নিচের রিডিং রুমে গিয়ে ঢুকলো। সে আলমারি থেকে নাইমের একটা ছবি বের করে বুকে জড়িয়ে ধরল। তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। নাইম, আমি কি ভুল করছি? আকাশকে কেন আমি হারাতে পারছি না? ও তো কেবল একটা অস্ত্র হওয়ার কথা ছিল, তবে কেন ওর যন্ত্রণায় আমার বুক ফেটে যাচ্ছে? না নীলা, দুর্বল হওয়া চলবে না। অন্যদিকে টিনা আর সবুজকে পুলিশ ছেড়ে দিয়েছে প্রমাণের অভাবে। এই কথা বলে আসলে নীলা চায়নি ওরা এখনই জেলে যাক। সে চেয়েছিল ওদের নিয়ে আরও একটু খেলতে। এই সহজ শাস্তি সে তাদের দেবে না। তারা এখন শহরের এক নোংরা বস্তির ঝুপড়িতে বসে আছে। টিনার চোখে এখন উন্মাদের মতো রাগ। টিনা, এবার তো প্রাণ নিয়ে ফিরলাম। নীলা চৌধুরী তোকে চিনে ফেলেছে, ও তোকে ছাড়বে না। চল আমরা গ্রামে চলে যাই। গ্রাম? কখনো না। নীলা চৌধুরী আমাকে চোর মেরেছে, সবার সামনে অপমান করেছে, আমি ওকে নিঃস্ব করে ছাড়বো। ও আকাশকে খুব আগলে রাখছে না? দেখিস, এই আকাশ হবে ওর পতনের কারণ। আমি নীলার কোম্পানির এমন কিছু সিক্রেট ফাইল চুরি করব যা ওকে ইন্টারপোল পর্যন্ত দৌড় করাবে। কিন্তু ফাইল পাবো কই? নীলার অফিসের সিকিউরিটি তো অনেক কড়া। সবুজ, নীলার ব্যক্তিগত ল্যাপটপ তো আকাশে করে থাকে। আকাশকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ওই ফাইলের পাসওয়ার্ড নিতে হবে। আকাশ এখন আমাকে ভালোবাসে, আমি জানি। ও শুধু নীলার ভয়ে কুঁকড়ে আছে। পরদিন সকালে আকাশ যখন ব্যান্ডেজ করা হাত নিয়ে অফিসে ঢুকলো, নীলা তাকে সবার সামনে দাঁড় করিয়ে দিল। শুনুন সবাই, আজ থেকে আকাশ চৌধুরী আপনাদের নতুন প্রজেক্ট ডিরেক্টর, কিন্তু তার মানে এই নয় যে সে ছাড় পাবে। আকাশ, এই 100টা ফাইল বিকেল 5টার মধ্যে চেক করে আমার ডেস্কে চাই। দেরি হলে কাল তোমাকে ওভারটাইম করতে হবে, কোনো মাইনে ছাড়া। অফিসের সবাই কানাকানি শুরু করলো। বউ হওয়া সত্ত্বেও নীলা ম্যাম আকাশের উপর কি পরিমাণ হুকুম চালাচ্ছে। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কেবিনে গেল, কিন্তু প্রতি আধা ঘন্টা পরপর নীলা কোনো না কোনো ওসিলায় তাকে নিজের কেবিনে ডাকছে। আকাশ, আমার কলমটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। আপনার সামনেই তো কলমদানি আছে, কেন বিরক্ত করছেন? নীলা আকাশের টাইটা টেনে ধরে নিজের দিকে টেনে আনলো। কারণ বিরক্ত করার অধিকারটা আমি কিনে নিয়েছি। আর শোনো, আজ লাঞ্চে আমি ঘরে বানানো খাবার খাবো। তোমার মাকে কল করে বলো যেন আলু ভর্তা আর ডাল পাঠিয়ে দেয়। আমার দামি ক্যাভিয়ার খেতে ভালো লাগছে না। আকাশ অবাক হলো যে নীলা চৌধুরী পাঁচতারা হোটেলে খাবার ছাড়া কিছু খায় না। সে আজ তার মায়ের হাতের সাধারণ খাবার খেতে চাইছে। কেন? আপনার দামি পেটে কি আলু ভর্তা সহ্য হবে, নাকি ওটাতেও কোনো বিজনেসের চাল আছে? চাল নয় আকাশ, ওটা তোমার শাস্তির অংশ। তুমি আমাকে না খাইয়ে এক ফোঁটাও খেতে পারবে না, এটাই আমার আজকের হুকুম। বিকালবেলা আকাশ যখন কাজ শেষ করে বের হতে যাচ্ছে, হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা টিনার। আকাশ, আমি মরতে চলেছি। আজ রাতে শহরের পূর্ণ ব্রিজের ওপর আসো, শেষবার তোমাকে দেখতে চাই। না আসলে বুঝবো তুমি নীলার মতো হয়ে গেছো।
আকাশ দ্বিধায় পড়ে গেল। সে টিনাকে ঘৃণা করে, কিন্তু তার মানবতাবোধ তাকে শান্ত থাকতে দিচ্ছে না। সে নীলার কাছে গিয়ে অনুমতির কথা ভাবতে লাগলো, কিন্তু নীলা তখন একটা বড় ডিল নিয়ে ব্যস্ত। আকাশ ভাবলো জাস্ট 5 মিনিটের জন্য কি দেখে আসবে। আকাশ যখন ব্রিজের কাছে পৌঁছালো, দেখলো টিনা দাঁড়িয়ে আছে। টিনা কাঁদতে কাঁদতে আকাশে পা জড়িয়ে ধরলো। আকাশ, আমাকে মাফ করে দাও। নীলা আমাকে শেষ করে দিচ্ছে। ও আমার বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, আমার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ও একটা সাইকো আকাশ। ও তোমাকে ভালোবাসে না, ও শুধু আমার উপর জয় পেতে চায়, তোমাকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে। প্লিজ আমাকে বাঁচাও। ঠিক তখনই ব্রিজের ওপাশ থেকে নীলার গাড়ি হেডলাইট জ্বলে উঠল। নীলা গাড়ি থেকে নামলো এক ধীর পদক্ষেপ, তার হাতে একটা লেজার লাইট। বাহ বাহ আকাশ, তোমার হিউম্যানিটি দেখে আমি মুগ্ধ। আমি অফিসে তোমার জন্য মায়ের হাতের ডাল নিয়ে অপেক্ষা করছি, আর তুমি এখানে প্রাক্তন প্রেমিকার সাথে ড্রামা করছো। আকাশ ততক্ষণে টিনাকে সরিয়ে দিয়েছে। নীলা, আপনি ভুল বুঝছেন। ও সুইসাইড করতে চেয়েছিল, তাই আমি এসেছি। ও সুইসাইড করবে? ও তো 1 নম্বরের ড্রামাবাজ। টিনা, তুই কি ভেবেছিলি আকাশকে এখানে ডেকে এনে ইমোশনাল ব্ল্যাকমেল করবি আর আমি জানতে পারবো না? তোর ফোনের প্রতিটি ট্র্যাকিং আমার কাছে আছে। নীলা আকাশের কাছে গিয়ে তার হাতটা সজোরে ধরলো। চলো আকাশ, এই সস্তা ড্রামার দেখার সময় আমার নেই। আর টিনা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কাল সকালে তোর সেই বস্তির ঘরটাও ভেঙে ফেলার নোটিশ তুই পাবি। নীলা চৌধুরীর সাথে পাঙ্গা করতে চাওয়া এত সহজ নয়। নীলা, তোকে আমি নিজ হাতে খুন করব। নীলা পাত্তা না দিয়ে আকাশকে গাড়িতে তুলে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। গাড়িতে পিনপতন নীরবতা। আকাশ বুঝতে পারছে সে এক বিশাল ঝড়ের কবলে পড়েছে। নীলার এই শাসন কি কেবল প্রতিশোধ, নাকি এর গভীরে কোনো অধিকারবোধ জন্মাচ্ছে? আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি কাউকে বিশ্বাস করি না আকাশ, আর তোমাকে তো একদমই না। তুমি আমার জুনিয়র, আমার কেনা খুঁটি। মনে রেখো, খুঁটি যখন নিজের ইচ্ছায় নড়তে চায় তখন তাকে আমি হাত দিয়ে গুড়িয়ে দিই। চৌধুরী ভিলার দিকে গাড়ি এগিয়ে চল। রাতের আকাশ আজ মেঘাচ্ছন্ন। গাড়ির ভেতরে এখন এসি চলো, বাতাসে আর্দ্রতা যেন আগুনের মতো তপ্ত। নীলা স্টিয়ারিং ধরে আছে শক্ত হাতে, আর আকাশ জানালার বাইরে তাকিয়ে গাল ফুলিয়ে বসে আছে। টিনার সাথে ব্রিজের উপর দেখা করাটা যে এত বড় কাল হয়ে দাঁড়াবে সেটা আকাশ স্বপ্নও ভাবিনি। নীলা চৌধুরীর রাগের পারদ তখন 24 তলার উপরে। বাড়ি পৌঁছানোর পর থেকে নীলা গম্ভীর। সে হনহন করে নিজের ঘরে চলে গেল। আকাশ পেছনে পেছনে ঢুকে বিড়বিড় করতে লাগলো। আপনি ওভাবে রাগ করছেন কেন? আমি তো ওকে বাঁচাতে গিয়েছিলাম। মেয়েটা যদি সত্যি ব্রিজ থেকে লাফ দিত তবে তো পুলিশ আমাকেই ধরতো। তোমাকে ধরতো? তোমাকে ধরার মতো সাহস পুলিশের আছে? তুমি কার স্বামী সেটাকে ভুলে গেছো? আর শোনো আকাশ, টিনা যদি মরেও যেত তবে আমি ওটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতাম। কিন্তু তুমি আমার পারমিশন ছাড়া কেন গেলে? আমি কি তোমাকে আমার পার্সোনাল ডল হিসেবে কিনিনি? কিনিনি মানে? আপনি কি নিজেকে দাসপ্রথার জমিদার ভাবেন? আমি একজন মানুষ, আপনার জুনিয়র হতে পারি, কিন্তু আপনার কেনা গোলাম নই। এই যে আপনি সারাদিন আমাকে দিয়ে জুতো পালিশ থেকে শুরু করে ফাইলের পাহাড় বইয়ে দিচ্ছেন, আমি কিন্তু কিছু বলছি না। তার মানে এই নয় যে আপনি আমার ব্যক্তিগত জীবনেও নাক গলাবেন। নীলা আকাশের দিকে এক ধাপ এগিয়ে এসে বলে, ব্যক্তিগত জীবন? নীলা চৌধুরীর সাথে বিয়ের পর তোমার সব জীবনই আমার কাছে সরকারি সম্পত্তি। তুমি যদি বাথরুমেও যাও সেটার হিসাব আমাকে দিতে হবে। তাই নাকি? তাহলে পরের বার থেকে অ্যাপ্লিকেশন লিখে যাব, মাননীয়া সিইও মহোদয়া, আমি এখন বাথরুমে যাওয়ার অনুমতি প্রার্থনা করছি। খুশি তো? আইডিয়াটা মন্দ না, কাল থেকে এটাই চালু করব। এখন যাও, আমার পায়ের গোড়ালিতে খুব ব্যথা করছে, একটু মালিশ করে দাও। কি আমি আপনার পা টিপে দেব? কখনো না। আমি ড্রয়িং রুমের সোফায় শুতে যাচ্ছি। আপনার এই অত্যাচার আমি আর সইব না। আকাশ ঘর থেকে বের হতে গেলে নীলা খাট থেকে একটা বালিশ ছুঁড়ে মারল আকাশের পিঠে। আকাশ থমকে দাঁড়ালো। খবরদার আকাশ, এই ঘরের বাইরে এক পাও দেবে না। তুমি কি চাও মা বাবা কাল সকালে জানুক যে আমাদের বাসর ঘরের ঝামেলা এখনো মেটেনি? লক্ষ্মী ছেলের মতো এখানে বসো। রাগ কমানোর জন্য তোমাকে একটা সুযোগ দিচ্ছি, চলো লুডো খেলি। যে হারবে সে বাকি রাতটা ফ্লোরে শোবে।
শুরু হলো মধ্যরাতে লুডো খেলা। আকাশ জেতার জন্য জানপ্রাণ দিয়ে লড়ছে, আর নীলা প্রতিবার চাল দেওয়ার সময় আকাশের দিকে তাকিয়ে চোখ টিপছে। আকাশ বারবার ঘাবড়ে গিয়ে ভুল চাল দিচ্ছে। আপনি ওভাবে তাকাচ্ছেন কেন? আমার গুটি কাটতে পারছেন না বলে কি এখন চোখ দিয়ে ডিস্ট্র্যাক্ট করছেন? আরে না, আমি শুধু দেখছি আমার জুনিয়র হারার পর কেমন কান্নাকাটি করে। এই যে দেখো, তোমার লাল গুটিটা এখন আমার দখলে। শেষমেশ নীলা জিতে গেল। আকাশের আগে ফোঁস করতে করতে মেঝেতে চাদর বিছাতে শুরু করলো। নীলা বিছানায় শুয়ে উপর হয়ে আকাশের কসরত দেখছে। আকাশ, মেঝেতে অনেক মশা, কিন্তু তুমি চাইলে বেডরুমের বালিশের পাহাড়ের ওপাশে ফিরতে পারো। তবে শর্ত একটাই, কাল সকালে আমার কফিটা তুমি নিজের হাতে বানিয়ে আনবে। মশার কামড় খাবো, তবুও আপনার হাতের কফি খাবো না। আপনি ঘুমান তো। পরের দিন সকালে চৌধুরী প্লার সামনে এক অদ্ভুত দৃশ্য। আকাশ যখন বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজছিল, দেখলো গেটের সামনে তিলা আর তার বন্ধু সবুজ দাঁড়িয়ে আছে। টিনার চোখে মুখে রাজ্যের আতঙ্ক। কালকে সেই নোটিশ পাওয়ার পর তার বুঝতে পেরেছে নীলা চৌধুরীর সাথে লড়াই করার সামর্থ্য তাদের নেই। নীলা তখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে ল্যাপটপে নিউজ পড়ছে। টিনা আর সবুজকে ভেতরে ডাকা হলো। টিনা ভেতরে ঢুকে নীলার পায়ের কাছে বসে পড়ল। নীলা আপু, আমাকে মাফ করে দিও। আমি বুঝতেই পারিনি আপনি এত নিষ্ঠুর হতে পারেন। আমার ছোট ভাই বোন আছে, ওদের নিয়ে আমি কোথায় যাব? আমার বাড়িটা ভাঙবেন না প্লিজ। ম্যাম, আমি শুধু টিনার কথাই নেচেছিলাম। আমার চায়ের দোকানটা আমার সব। ওটা দয়া করে ফিরিয়ে দিন। আমরা আর কোনো দিনও আকাশের ছায়াও মারাবো না। নীলা খুব ঠান্ডা মাথায় কফিতে চুমুক দিয়ে আকাশের দিকে তাকালো। কি আকাশ, তুমি তো খুব মহানুভব। তোমার পুরনো প্রেমিকা এখন আমার পায়ে। আমি কি ওদের ক্ষমা করব, নাকি বুলডোজার পাঠিয়ে দেব? ওদের শিক্ষা হয়ে গেছে নীলা। বাড়িটা ভাঙলে তো ওরা রাস্তায় বসে যাবে। ক্ষমা করে দিন। ঠিক আছে, বাড়িটা আপাতত ভাঙছি না, কিন্তু মনে রাখবি টিনা, তোর বাড়ির প্রতিটা কোণায় এখন আমার গোপন সিসিটিভি ক্যামেরা থাকবে। তুই কখন কি খাস, কার সাথে দেখা করিস, সব আমার নজরে রাখবো আমি। আর সবুজ, তোর দোকানে আমার কোম্পানির লোগো থাকবে। তুই আজ থেকে আমার ইনফর্মার। যদি কোনোদিন কোনো ভুল খবর দিস, তবে তোর দোকানটা আমি নিজেই জ্বালিয়ে দেব। ধন্যবাদ আপু, আমি আপনার প্রতিটি হুকুম মানব। নীলা টিনার চিবুকটা তুলে ধরে। মনে রাখিস, তোকে আমি ক্ষমা করিনি, শুধু তোর উপর নজর রাখার জন্য সুযোগ দিলাম। এখন গেট আউট। টিনা চলে যাওয়ার পর নীলা আকাশকে নিয়ে অফিসের দিকে রওনা দিল। গাড়িতে আজ আকাশের মেজাজ একটু ভালো। আপনি আজ ভালো কাজ করেছেন নীলা। ওদের ক্ষমা করে দেওয়াই ঠিক ছিল। কে বলল আমি ওদের ক্ষমা করেছি? আমি শুধু শিকারীকে খাঁচায় বন্দি করলাম। টিনা এখন আমার হাতের পুতুল, ওকেই আমি ব্যবহার করব। বাপরে, আপনি একটা চিজ। অফিসে যাওয়ার পর নীলা আকাশকে নিয়ে নিজের কেবিনে ঢুকলো। হঠাৎ পিয়ন এসে জানালো যে কিছু ক্লায়েন্ট দেখা করতে এসেছে। নীলা আকাশকে ইশারা করলো তার পেছনে কেবিনেটে লুকিয়ে থাকতে। আমি কেন লুকাবো? আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট। নীলা আকাশকে ধাক্কা দিয়ে কেবিনেটে ঢুকিয়ে দিয়ে বলে, কারণ ক্লায়েন্টরা জানলে আমার প্রফেশনাল ইমেজ নষ্ট হবে যে আমি আমার বরের সাথে সারাদিন রোম্যান্স করি। চুপ করে থাকো। কেবিনেটের ভেতরে আকাশ অন্ধকারে দাঁড়িয়ে আছে। প্রায় 20 মিনিট পর ক্লায়েন্টরা চলে গেল। নীলা কেবিনেটের দরজা খুলো, কিন্তু আকাশ তখন রাগে ফুঁসছে। আপনার প্রফেশনাল ইমেজ? তার মানে আপনি আমাকে সবার সামনে স্বামী হিসেবে পরিচয় দিতে লজ্জা পান? লজ্জা নয় আকাশ, এটা হলো রহস্য। সবাই জানুক আমরা বিয়ে করেছি, কিন্তু অফিসের ভেতরে তুমি কেবল আমার জুনিয়র। এই যে লুকোচুরি খেলা, এতেই তো মজা। নীলা হঠাৎ আকাশের একদম কাছে এলো। আকাশের নিঃশ্বাস দ্রুত হতে লাগলো। নীলা তার ঠোঁটের কাছে মুখ নিয়ে গিয়ে কানে কানে ফিসফিস করলো। শোনো জুনিয়র, আজ রাতে বাসায় গিয়ে তোমাকে আবার লুডো খেলতে হবে। এবার কিন্তু আমি অন্য কোনো বাজি ধরবো। আকাশ বুঝতে পারলো নীলা চৌধুরী শুধু একজন অহংকারী বস নন, সে এক দক্ষ জাদুকরী, যার মায়ের জালে সে প্রতি মুহূর্তেও জড়িয়ে পড়েছে। কিছুদিন পর চৌধুরী সাম্রাজ্যের আকাশটা আজ একটু বেশি মেঘলা, তবে সেটা বৃষ্টির জন্য নয়, নীলা চৌধুরী মেজাজের জন্য। অফিসে আজ এক নতুন ইন্টার্ন জয়েন করেছে, নাম তার রাইসা। মেয়েটা যেমন সুন্দরী তেমনই চটপটে। তার সবচেয়ে বড় কথা, সে আকাশকে দেখলে আকাশ ভাইয়া করে পাগল হয়ে যাচ্ছে। আকাশও সুযোগ পেয়ে ভাবলো
অনেক তো নীলা দেবীর হুকুম সহ্য করেছি, এবার একটু পাল্টা চাল দেওয়া যাক। সকালবেলা ক্যাফেটেরিয়ায় আকাশ আর রাইসা বসে কফি খাচ্ছিল। রাইসা আকাশের শার্টের হাতাটা একটু ঠিক করে দিচ্ছিল। আকাশ ভাইয়া, আপনার ড্রেসিং সেন্স তো দারুণ। এই একটাকে পছন্দ করছেন, আপনার চয়েস তো হ্যাপি সুন্দর। আকাশ আর চোখে দেখলো নীলা দূর থেকে তাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে না রাইসা, এই টাইটা আসলে আমার এক সিনিয়র বস জোর করে পরিয়ে দিয়েছে। তার তো রুচি বলতে কিছু নেই, শুধু দাপট আছে। তোমার চয়েসটাই বরং বেশি ভালো। নীলা দূর থেকে দেখলো রাইসা খিলখিল করে হেসে আকাশে কাঁধে হাত রাখলো। নীলার হাতের কফির কাপটা আজ মনে হলো ফেটে যাবে। সে হনন করে তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ চৌধুরী, অফিসের সময় কি রোম্যান্স করার জন্য নাকি কাজ করার জন্য? আর রাইসা, তোমাকে কি আমি এখানে ইন্টার্নশিপ করতে এনেছি নাকি আমার বরের আমার পিয়ের সাথে আড্ডা মারতে? আরে ম্যাম, আপনি হঠাৎ এখানে? আমরা তো জাস্ট প্রজেক্ট ডিসকাস করছিলাম। রাইসার আইডিয়াগুলো খুব ইউনিক, আপনার মতো অ্যানালগ নয়। অ্যানালগ? আমি অ্যানালগ? রাইসা, যাও আমার কেবিনে গিয়ে 100টা ফাইল শর্টিং করো। আর আকাশ, তুমি আমার সাথে আসো এক্ষুনি। কেবিনে ঢুকে নীলা ধপাস করে দরজা বন্ধ করে দিল। সে রাগে কাঁপছে। কি ভেবেছো তুমি আকাশ? অফিসের ভেতরে এই পিচ্চি মেয়েটার সাথে ওভাবে ঢলাঢলি করবে আর আমি আঙুল চুষবো? লজ্জা করে না তোমার? তুমি বিবাহিত? কেন ম্যাম? আপনি না বলেছিলেন অফিসে আমি কেবল আপনার জুনিয়র? জুনিয়ররা তো অন্য জুনিয়রদের সাথে মিশবেই। আপনার এত জ্বলছে কেন? আপনি কি আমাকে হিংসে করছেন? হিংসে? নীলা চৌধুরী হিংসে করতে জানে না। আমি শুধু আমার প্রপার্টির নিরাপত্তা নিশ্চিত করছি। আমি যেহেতু তোমাকে বিয়ে করছি, তুমি আমার প্রপার্টি। ওই মেয়েটা তোমার দিকে ওভাবে তাকাচ্ছিল কেন? আকাশ হঠাৎ নীলার খুব কাছে চলে এলো। নীলা চমকে পিছিয়ে যেতে চাইলো, কিন্তু পেছনের টেবিলের সাথে আটকে গেল। আকাশ নীলার কোমরে হাত দিয়ে তাকে নিচের দিকে টেনে নিল। নীলার হার্টবিট তখন ড্রাম বাজানোর মতো শব্দ করছে। আপনি যদি স্বীকার করেন যে আপনি আমাকে হিংসে করছেন, তবেই আমি রাইসার থেকে দূরে থাকব। বলুন, আপনার কি খারাপ লাগছে? আমার কিছুই লাগছে না। ছাড়ো আমাকে। তোমার শরীর থেকে ওই মেয়েটার সস্তা পারফিউমের গন্ধ আসছে। অসহ্য। নীলা আকাশকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু তার শাড়ির আঁচল আকাশের ঘড়িতে আটকে গেল। ঝটকে নীলা আকাশের বুকের উপর আছড়ে পড়ল। দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। নীলার অহংকারী চোখ দুটো এক মুহূর্তের জন্য নরম হয়ে এলো। সে আকাশের চোখের মায়ে হারিয়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। নীলা আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, অসভ্য জুনিয়র, এটা কিন্তু তোমার পানিশমেন্ট লিস্টে যোগ হলো। আজ রাতে বাসায় গিয়ে তুমি একা রান্না করবে, আমি কিছু জানি না। রাতে বাড়িতে শুরু হলো নতুন নাটক। আকাশ কিচেনে অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছে, আর নীলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আকাশ, তরকারিতে হলুদ বেশি দিও না। আর শোনো, রাইসা মেয়েটা কিন্তু তোমাকে পটাতে চাইছে। ওটা কি তুমি বুঝতে পারছো না? পটালে পটাক না, মেয়েটা তো বেশ কিউট। আপনার মতো সবসময় খিটখিট করে না, আর রান্নাটাও নাকি দারুণ জানে। আকাশ খুন্তি নাড়ছিল। নীলা রাগে কিচেনে ঢুকে আকাশের হাত থেকে খুন্তি কেড়ে নিল। রান্না জানে তো ওর কাছেই গিয়ে খাও। আমার বাড়িতে থেকে ওর প্রশংসা করবে না। এই নাও, আমি রান্না করছি, তুমি গিয়ে ঘর মোছো। নীলা রান্না করতে গিয়ে ভুলে এক গাদা লবণ ঢেলে দিল। খাওয়ার সময় আকাশের অবস্থা কাইল। আকাশ এক লোকমা খেয়েই পানি খুঁজতে শুরু করলো। উফ, আপনি কি লবণের ফ্যাক্টরি খুলেছেন? এত লবণ কেন? আপনি কি চান আমি আজই হার্ট অ্যাটাক করি? নীলা নিচে এক লোকমা খেয়ে মুখ বিকৃত করে ফেলো, কিন্তু দম্ভ ছাড়লো না। এটা লবণের অভাব মেটানোর জন্য দিয়েছি। তুমি তো রাইসার মিষ্টি কথায় ডুবে আছো, তাই একটু নোনতা স্বাদ দরকার ছিল। বেশি কথা না বলে খেয়ে নাও। নীলা চৌধুরী, আপনি আসলেই ইউনিক। আপনার এই জেদটাই আপনাকে ডাইনি বানিয়েছে। তবে আজ বুঝতে পারছি এই ডাইনির ভেতরে একটা ছোট খুকি লুকিয়ে আছে, যে হিংসেই পুড়ছে। চুপ করো, আমি মোটেও হিংসে করছি না। কাল থেকে অফিসে রাইসা তোমার থেকে 10 হাত দূরে থাকবে, এটাই আমার শেষ কথা। ওদিকে টিনা তার ঘর থেকে নীলা সিসিটিভি ফিড দেখছে, যা নীলা নিজেই তাকে দিয়ে রেখেছে নজর রাখার জন্য। টিনা দেখলো আকাশ আর নীলা কিচেনে হাসাহাসি করছে। সবুজ দেখ, নীলা চৌধুরী কেমন আকাশের সাথে মিশছে।
ও মনে করে সেও জিতে গেছে, কিন্তু জানে না রাইসা মেয়েটা আসলে আমারই এক কাজিন। আমি ওকে নীলার অফিসে পাঠিয়েছি আকাশকে প্রলুব্ধ করার জন্য। কি বলছিস টিনা? রাইসা তোর বোন, কিন্তু নীলা তো খুব চালাক, ও কি টের পাবে না? রাইসার আইডি কার্ড, ব্যাকগ্রাউন্ড সব আমি ভুয়া বানিয়ে দিয়েছি। নীলা এখন আকাশের ওপর হিংসে করতে করতে নিজের কাজ ভুলবে, আর সেই সুযোগে আমরা নীলার বিজনেস ডিলগুলো নষ্ট করব। আকাশ যখন রাইসার দিকে ঝুঁকবে তখন নীলা পাগলের মতো হয়ে যাবে, আর তখন হবে আমাদের আসল খেলা। পরের দিন সকালে অফিসে রাইসা আবার আকাশের ডেস্কে গিয়ে হাজির। সে একটা টিফিন বক্স নিয়ে এসেছে। আকাশ ভাইয়া, আপনার জন্য নিজ হাতে পরোটা বানিয়ে এনেছি, খাবেন না? নীলা তার কেবিন থেকে কাছের দেওয়াল দিয়ে এই দৃশ্য দেখছে। তার হাতে থাকা দামি কলমটা মট করে ভেঙে গেল। সে বুঝতে পারছে না তার কেন এত কষ্ট হচ্ছে। এটা কি কেবল অধিকার বোধ, নাকি মনে কোনো কোণে আকাশের জন্য ভালোবাসা জমতে শুরু করেছে? আকাশ, তুমি শুধু আমার, টিনা বা রাইসা কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি নীলা চৌধুরী, আমি আমার জিনিস কাউকে ভাগ দিতে শিখিনি। নীলা কেবিন থেকে বের হয়ে এসে রাইসার টিফিন বক্সটা তুলে নিল। রাইসা, অফিসের বাইরে থেকে খাবার আনার নিষেধ, এটা কনফিডেন্সিয়াল। আকাশ, চলো আমার সাথে মিটিং আছে। আর রাইসা, তুমি গিয়ে টয়লেটগুলো ঠিকঠাক পরিষ্কার হচ্ছে কিনা চেক করো, ওটাই তোমার আজকের টাস্ক। আকাশ আর রাইসা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। আকাশ বুঝতে পারল নীলা এখন পুরোপুরি তার কন্ট্রোলে। ঝগড়া, ঈর্ষা আর খুনসুটির এই খেলায় কে জেতে আর কে হারে সেটা এখন দেখার বিষয়। চৌধুরীর ভিলার অন্দরমহলে পরের দিন যেন এক বিচিত্র হাওয়া বইছে। ড্রয়িং রুমে আকাশের বাবা মা সোফায় বসে বেশ গম্ভীর মুখে নীলা আর আকাশকে তলব করছেন। নীলা তখনও তার দামি শাড়িটা ঠিক করছিল। আকাশ তার টি শার্টের হাতা গুটিয়ে বিবশ মুখে বসে আছে। কালকে রাইসা কাণ্ড নিয়ে নীলার মেজাজ চড়ে থাকলেও বড়দের সামনে সে এখন শান্ত থাকার অভিনয় করছে। আকাশের বাবা গলা পরিষ্কার করে কথা শুরু করলেন। শোনো আকাশ, নীলামা, আমরা তো বোর হচ্ছি। এই বাড়িটা অনেক বড়, কিন্তু কেমন জানি খালি খালি লাগে। আমরা চাই বাড়িতে ছোট্ট ছোট্ট পায়ের শব্দ শুনতে। হ্যাঁ রে আকাশ, আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। তোদের তো বিয়ের পর অনেক দিন হলো, কিন্তু তোদের মধ্যে সব সময় খালি অফিসের ফাইল আর ঝগড়া দেখি। এভাবে তো হয় না। নীলা লজ্জে লাল হয়ে আকাশকে আর চোখে দেখল। মা, আসলে আমাদের অফিসের অনেক প্রেশার তো। মা, তোমার এই বউ তো আমাকে জুনিয়র ছাড়া আর কিছুই ভাবে না। তার শুধু ফাইল আর ডিভোর্সের হুমকি। বাচ্চা আসবে কোত্থেকে? চুপ কর, আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি তোদের নিজেদের জন্য সময় দিতে হবে, আর আমরা বাইরে ডিনার করব। ফিরতে অনেক রাত হবে, তোরা ঘরে থাক। আকাশের বাবা মা উঠে দাঁড়ালেন। তারা বাইরে যাওয়ার আগে হঠাৎ আকাশের বাবা পকেট থেকে এক জোড়া তালা বের করে মেইন দরজায় লাগিয়ে দিলেন। এ কি বাবা, তুমি আমাদের আটকে দিচ্ছ কেন? তোমাদের ঝগড়া থামানোর জন্য এটাই সেরা উপায়। আজ রাতটা তোমরা ঘরেই থাকো, চাবি আমার কাছে, কাল সকালে ফিরবো। বাড়িটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আর আকাশ ড্রয়িং রুমে একা। নীলা তার জেদ ধরে সোফায় বসে রইল, আর আকাশ কিচেনের দিকে হাঁটা দিল। নীলা, কিচেনে তো এক ফোঁটা খাবার নেই। মা বাবা কি সব খাবার নিয়ে গেছে নাকি? ফ্রিজ একদম খালি। কি, এ কি সম্ভব? আমার তো খুব খিদে পেয়েছে, চলো রান্না করি, কিছু তো চাল ডাল থাকবেই। কিচেনের সরু জায়গাটা দুজন মিলে শুরু করলো রান্নার তোড়জোড়। আকাশ চাল ধুতে গিয়ে নীলার গায়ে পানি ছিটিয়ে দিল। নীলা রেগে গিয়ে আকাশে গালে আটা মেখে দিল। শুরু হলো আটা আর পানি যুদ্ধ। একসময় হাসাহাসি করতে করতে নীলা পিছলে পড়ে যেতে নিলে আকাশ তাকে দুহাতে জড়িয়ে ধরল। সিনিয়র ম্যাম, আপনার তেজ কি এখন একটু কমেছে? জুনিয়র, তুমি বড্ড বেশি সাহসী হয়ে যাচ্ছ। আগুনের তাপে কিচেনের পরিবেশ তখন তপ্ত। নীলা ভেজা শাড়ি আর আকাশের খালিগা এক অদ্ভুত আকর্ষণের সৃষ্টি করলো। নীলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না। আকাশের নিঃশ্বাস নীলার ঘাড়ে পড়তে নীলা চোখ বন্ধ করে ফেল। দুজনে দীর্ঘদিনের জমানো ইগো আর জেদ মুহূর্তের কামনার আগুনে পড়ে ছাই হয়ে গেল।
আকাশ নীলাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে পা বাড়ল। বাইরে বৃষ্টি আর ভেতরের উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে গেল। নীলা চৌধুরী যে আজন্ম দম্ভ আর ক্ষমতার শিখরে বসেছিল, সে আজ আকাশের বাহুডোরে পুরোপুরি আত্মসমর্পণ করল। বাসরাতে সেই ঘৃণা আজ চরম শারীরিক নিবিড়তার রূপ নিল। বিছানার চাদর দুমড়ে মুচড়ে গেল তাদের আদিম উন্মোদনায়। ভেতরে নরম আলো যখন জানালার পর্দা চিরে ঘরে ঢুকলো, আকাশ আর নীলা একে অপরের বাহুডোরে জড়াজড়ি করে শুয়েছিল। হঠাৎ নীলার ঘুম ভাঙল। নিজের অগোছালো পোশাক আর আকাশে গায়ে উষ্ণতা দেখে তার গত রাতের সব স্মৃতি মনে পড়ে গেল। সে ঝটকা দিয়ে আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাউ ডেয়ার ইউ আকাশ, তুমি এটা কি করলে? তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। আকাশ ঘুম চোখে ধরফর করে ওঠে। এ কি, আমি একা করেছি? আপনিও তো কাল রাতে। নীলা গায়ে চাদর জড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বলে। চুপ করো, একেবারে চুপ। তুমি একজন সাধারণ জুনিয়র হয়ে আমার গায়ে হাত দেওয়ার সাহস করলে? আমি তোমাকে ক্ষমা করব না। আমি নীলা চৌধুরী, আমি সস্তা প্রেম বিশ্বাস করি না। কাল রাতে যা হয়েছে তা একটা ভুল ছিল, স্রেফ একটা শারীরিক ভুল। ভুল? বাহ নীলা চৌধুরী, আপনি আসলেই পাষাণ। যখন দরকার পড়ে তখন জড়িয়ে ধরেন আর কাজ শেষে ছুঁড়ে ফেলে দেন। আপনি আমাকে ইউজ করেছেন। বের হও এই ঘর থেকে এক্ষুনি। আমি তোমার মুখ দেখতে চাই না। মনে রাখবে, অফিসের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি আমার কেবল একজন চুক্তিবদ্ধ স্বামী। আকাশ রাগে নিজের জামা কাপড় পরে ঘর থেকে বেরিয়ে গেল। ঠিক তখনই দরজায় তালা খোলার শব্দ হলো। আকাশের বাবা মা হাসি মুখে ভেতরে ঢুকলেন। তারা ভাবলেন মিশন সফল, কিন্তু আকাশকে বিধ্বস্ত অবস্থায় বেরিয়ে যেতে দেখে তারা থমকে দাঁড়ালেন। খুশি তো তোমরা? তোমাদের এই প্ল্যান আমাদের সম্পর্কটাকে আরও বিষাক্ত করে দিল। নীলা ঘরের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটি কোণে লেগে থাকা কামড়ের দাগটা দেখছিল। তার চোখে জল, কিন্তু মুখে সেই অহংকারী কাঠিন্য। সে মনে মনে বলছে, না আকাশ, আমি তোমাকে ভালোবাসতে পারিনি। ভালোবাসলে আমি দুর্বল হয়ে যাব। আর নীলা চৌধুরী কোনো দিন দুর্বল হতে শেখেনি। টিনা রাইসা ওদিকে নতুন জাল বুনছে। তাদের কাছে খবর পৌঁছে গেছে যে কাল রাতে বাড়িতে কিছু একটা ঘটেছে। ভোরের আলো ফুটতে চৌধুরী ভিলার পরিবেশটা আজ একদম থমথমে। গত রাতের সেই অনভিপ্রেত ঘটনার পর আকাশ আর নীলা এক অপরের মুখ দেখছে না। আকাশ ড্রয়িং রুমে নিজের ব্যাগ গুছিয়ে এসে দাঁড়িয়েছে। সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে নীলার ফোনে একটি কল এলো, যা পুরো সব কিছু বদলে দিল। ফোনে ওপাশ থেকে সবুজের কর্কশ গলা ভেসে এলো। নীলা চৌধুরী, তোমার অফিস কলিগ রাইসাকে যদি জ্যান্ত দেখতে চাও তবে শহরের পুরনো গোডাউনে চলে এসো। নীলা ফোনটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে দেখলো আকাশ ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে। তার চোখে অভিমান, কিন্তু নীলা ফ্যাকাশে মুখ দেখে সে স্থির থাকতে পারল না। কি হয়েছে নীলা, আপনি অমন করছেন কেন? আকাশ, ওরা আমাদের সব শেষ করে দিতে চাইছে। টিনা সবুজ রাইসাকে কিডন্যাপ করেছে। ওরা জানে রাইসা আমার কত বড় দুর্বলতা। রাইসা আমার স্টাফ। ওর কিছু হলে আমার কোম্পানিকে সিল মেরে দেবে সরকার। কারণ স্টাফদের ক্ষতি হলে এখন আর মালিকেরা পার পাবে না। ওরা আমাকে মারতে চায় আকাশ। আপনাকে কেউ ছুতে পারবে না। চলুন আজ এই অধ্যায় শেষ করব। অন্ধকার গোডাউনে রাইসাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। টিনা হাতে একটা চাবুক নিয়ে রাইসাকে আঘাত করছিল। সবুজ পাশে দাঁড়িয়ে শয়তানি হাসি হাসছে। আজ নীলা চৌধুরী আসবে তার রাজত্ব বিসর্জন দিতে। নাইমের জন্য ও আমাকে শেষ করেছিল, আজ আমি ওর সব কিছু কেড়ে নেব। ঠিক তখনই নীলা আর আকাশ সেখানে প্রবেশ করলো। নীলা পরনে আজ কালো শাড়ি, চোখে আগুনে লেলিহান শিখা। সবুজ রিভলভার উঁচিয়ে বলে, এসে গেছো তাহলে? নীলা, এই পেপারগুলোতে সই করো। তোমার সব প্রপার্টি আজ থেকে টিনার নামে হবে। প্রপার্টি? টিনা, তুই কি ভেবেছিস আমি এতই বোকা? আকাশ এখন মধ্যে আকাশ সবুজের উপর ঝাঁপিয়ে পড়ল। সবুজের হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ল। আকাশ আর সবুজের মধ্যে শুরু হলো এক মরণপণ ধস্তাধস্তি। অন্যদিকে নীলা এগিয়ে গেল টিনার দিকে। টিনা চাবুক উঁচিয়ে নীলাকে মারতে এলো, কিন্তু নীলা তার হাত ধরে ফেলল। টিনা, তুই নাইমকে মেরেছিস, আকাশকে মারতে চেয়েছিস, আর এখন ঈশাকে হাত দিয়েছিস। নীলা টিনাকে সজোরে এক চর মারল। তারপর টিনার চুলের মুঠি ধরে তাকে মেঝেতে ধুলোই আশ্বাস দিল। নীলা সেই অহংকারী রূপ আজ এক রুদ্র মূর্তিতে পরিণত হয়েছে। তোর মতো প্লে গার্লদের
সাজা জেলখানায় নয়, তোর সাজা হলো সবার সামনে অপমানিত হওয়া। ঠিক তখনই পুলিশ ফোর্স চারপাশ ঘিরে ফেল। নীলা আগেই সবুজের ফোন ট্র্যাক করে পুলিশকে খবর দিয়েছিল। সবুজ আর টিনাকে পুলিশ যখন হাতকড়া পড়াচ্ছিল তখন রাইসা দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে ওদের লোক, ওদের হয়ে আমি কাজ করছিলাম। আজও নাটক করে আপনাকে এখানে এনেছি, কিন্তু আপনি নিজের জীবন বাজি রেখে আমার জন্য এসেছেন। আমি কী যে বলবো, এই অপরাধবোধ আমি কই রাখবো। নীলা আর আকাশ চরম অবাক হয়। রাইসা তাহলে স্পাই ছিল। নীলা রাইসাকে জড়িয়ে ধরে। আমি থাকতে তোমাদের কারোর কিছু করতে হবে না। তুমি কে কেমন তা জানি না, কিন্তু আমি থাকতে আমার আপনজন স্টাফ কারো ক্ষতি হবে না। রাইসা অবাক হলো। সে কাঁদতে থাকলো নিজের অপরাধের জন্য। নীলার এত বড় মন সে বুঝতে পায় না। এরপর কিছুদিন পর এদিকে নীলা, টিনা আর সবুজের সব কুকীর্তি ইন্টারনেটে ফাঁস করে দিল নীলা। টিনার সেই পিলেগাল ইমেজ আর সবুজের জালিয়াতি পুরো শহরের মানুষ দেখলো। তাদের ঘর বাড়ি নিলামে উঠল আর তাদের যাবজ্জীবন কারাদণ্ড হলো। রাস্তার মানুষ তাদের দিকে থুতু দিতে লাগলো। এটাই ছিল তাদের আসল সাজা। চৌধুরী ভিলার বারান্দায় আজ দক্ষিণা বাতাস বইছে। আকাশ আর নীলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আকাশের মা বাবা ভেতর থেকে হাসি মুখে তাদের দেখছেন। সিনিয়র ম্যাম, আপনার মিশন কি এখন শেষ নাকি নতুন কোনো হুকুম আছে? আকাশ নীলার হাত ধরে নীলা আকাশের কাঁধে মাথা রেখে বলে, মিশন তো কেবল শুরু আকাশ। এতকাল আমি শুধু নিজের জন্য আর প্রতিশোধের জন্য লড়েছি। আজ থেকে আমি তোমার জন্য লড়বো। আর শোনো, কি? কাল থেকে কিন্তু অফিসে কোনো রাইসা থাকবে না। আমাদের মাঝে শুধু তুমি আর আমি। আর হ্যাঁ, আজ রাতে কিন্তু কিচেনে কোনো ঝগড়া হবে না। মা বাবা যেহেতু নাতি নাতনির মুখ দেখতে চেয়েছেন, আমাদের তো কাজ শুরু করতে হবে, তাই না? আকাশ নীলাকে কোলে তুলে নিল। নীলা চৌধুরী সেই অহংকারের আজ ভালোবাসার চাদরে ঢাকা পড়েছে। সে এখন আর কেবল এক দাপটে সিও নয়, সে এখন আকাশের আদুরে বউ। আমি আপনাকে ভালোবাসি নীলা, আপনার এই জেটটাকেও ভালোবাসি। আর আমি ভালোবাসি আমার এই সাহসী জুনিয়রকে, যে আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছে। একসময় যে ঘরে কেবল ফাইলের শব্দ আর ডিভোর্সের হুমকি শোনা যেত, আজ সেখানে কেবল হাসাহাসি আর ভালোবাসার গুঞ্জন। আকাশের নীল দগন্তে নীলা চৌধুরী এখন এক চিরস্থায়ী ধ্রুবতারা।